আচ্ছা, তো ভেরি গুড। স্যার ক্রিস্টাল ক্লিয়ার, একদম সেই রকম ক্লিয়ার। হ্যাঁ, ভালো। আমাদের এখানেও স্যার ক্লিয়ার দেখা যায় আগের থেকে বেশি। আচ্ছা, ভেরি গুড। হুম। তো যাই হোক, এখান থেকে এটাই এখন থেকে ইউজ করা হবে, কারণ এখানে রেকর্ডিংটারও সমস্যা কম হবে, যেহেতু আগে সাউন্ডে প্রবলেম ছিল রেকর্ডিং এ। আশা করি এটাতে হবে না। সাথে সাথে টাইম নিয়ে সমস্যা না, আগে টাইম নিয়ে সমস্যা ছিল না। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে হালকা নেটে আবার একটু ঝামেলা করে, ঠিক আছে। নেটে একটু, এটা একটু ভারী অ্যাপ। এটা হচ্ছে সমস্যা। প্রথম দিকে আমরা জুমই ইউজ করতাম, পরে গুগল মিটে গেছিলাম। কিন্তু গুগল মিটে যেহেতু পরে দেখলাম অনেক কিছু চালু করার কারণে অনেক সমস্যা হচ্ছে, এই কারণে আমরা জুমটা শুরু করলাম। আর জুমে আর একটা সুন্দর ফিচার আছে, সেটা হলো ব্রেকআউট রুম, যেখানে গ্রুপ স্টাডির একটা সুযোগ আছে, ঠিক আছে। যে কয়েকজনকে হয়তো গ্রুপ করে আমরা আলোচনা করতে পারবো। সেটা যেহেতু আমরা রাইটিং, যেহেতু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ চালু হতে যাচ্ছে, সেটাতে আমরা ওই কাজটা করবো বিধায় এটাতে আমরা সবাইকে একটু অভ্যস্ত করে নিতে যাচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে থাকি। আমরা আলোচনা করছিলাম হচ্ছে অরণ্যক নিয়ে, নাকি? এবং অরণ্যকর সামারিটা গতদিন কিছু পড়া হয়েছে, এবং বাকি কিছু তোমাদের একটু পড়তে বলেছিলাম, টোটাল একটু আলোচনা করে নিতে বলেছিলাম। তো সেই হিসাবে আজকে আমরা আলোচনা করব, এবং আজকে মোটামুটি এটা শেষ করব, যাতে কোর্স তোমরা করতে পারো। আচ্ছা, তো তোমরা কি সামারি টামারি পড়েছো একটু? সামারিটা পড়ে শেষ করেছো? আচ্ছা, একটু মিউট রাখতে হবে গো। কেউ মনে হয় আনমিউট রেখেছো। তাসনিম হুসাইনেরটা অন ছিল। একটু মিউট রাখো। আমাকে যদি বারবার মিউট করতে হয় তাহলে আবার একটু ক্লাসের সমস্যা হয়, ঠিক আছে। বারবার খুঁজতে হবে, মনোযোগ দিতে হবে। এই জন্য আমরা সবাই মিউট রাখি। ওকে। তাহলে আমরা অরণ্যকর কতদূর পড়েছিলাম বলো তো? মনে আছে কতদূর পড়েছিলাম আমরা গত ক্লাসে? কতদূর পড়েছিলাম? মোটামুটি মনে হয় শেষের দিকে, একটু বাকি আছে না? জি স্যার। আচ্ছা। রণনগর ওই যে বন্ধুর শিপে করে তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। নাভিয়া নামের কারো ক্যামেরা অন করা। আমরা অ্যানালাইসিসে চলে এসেছি। এইখানে আমরা শেষ করেছিলাম, তাই না? হুম। যে সিজার্স কোয়েস্ট ফর লিবার্টি ফর হিজ ফ্যামিলি, তাই না? এখানে সে মোটামুটি ফ্রি ফ্রি বলে একজনের সাহায্যে মোটামুটি সে বিয়ে করতে পেরেছিল, তাই না? আমাদের ক্লিমিন, ক্লিমিন এবং সিজার, এই দুটার নাম কার কার মনে আছে? ক্লেমেন এবং সিজার কার কার নাম বলো তো? অরণ্য করে রণনগর এন্ড অরণ্যক এবং ইমরান্ডা, নাকি? তো মোটামুটি তারা বিয়ে করেছে, বিয়ে করার পর সন্তানও হয়েছে। এখন তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে যে অন্তত তারা যেন ফ্যামিলিকে নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারে, তাই না? এটা তারা চাচ্ছে। কিন্তু তাদের স্বাধীনতা, ফ্রিডম কি দিতে চাচ্ছে, নাকি তালবাহানা করতেছে বলো তো সবাই? এখানে যে সেটেলাররা আছে তারা কি কি করছে? তারা একটু তালবাহানা করছে। তালবাহানা। হ্যাঁ, যাতে কি হয়, এখানে কি ধারণা? দেরি করতেছিল কেন? কোন উদ্দেশ্যে দেরি করতেছিল বলো তো? দেরি করতেছিল কেন? কেউ বলতে পারবা? তার সেজন্য আরেকটা স্লেব পায় আর কি। হ্যাঁ, মানে ওরা যেন যেন, আরেকটা স্লেব। হ্যাঁ, যাতে তাদের সন্তানগুলোকেও স্লেভ হিসাবে ব্যবহার করা যায়। এই জন্য মোটামুটি তারা চাচ্ছিল যে একটু দেরি করে তাদেরকে এই কথাগুলো জানানো। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত একটা বিদ্রোহই শুরু হলো। হ্যাঁ, তা সেটা আমরা একটু দেখবো এখন। তা কি বলছে দেখো এখানে।
দ্য হিরোস রিভিলিয়ন। এখানে হিরোকে আমাদের হিরোটাকে অরণ্য অরণ্য অরণ্যক নাকি? হুম। তাহলে ইমান্ডা লাইক সিজার ইজ ইমপেশেন্ট ফর ফ্রিডম। তাহলে সিজার তো ফ্রিডম চাচ্ছেই, তার সাথে সাথে ইমান্ডাও কি হচ্ছে, মোটামুটি স্বাধীনতা চাচ্ছে। তাই বলছে ইমান্ডা লাইক সিজার ইজ ইমপেশেন্ট ফর ফ্রিডম। ওয়ান সানডে while the settlers are drinking, Caesar gathers the adult male slaves in a group. যত পুরুষ স্লেভ ছিল তাদেরকে দলে যুক্ত করে and delivers a passionate speech about slavery's indignities and cruelties. হ্যাঁ, এই যে স্লেভ হিসেবে তারা কাজ করতেছে, এর যে নিষ্ঠুরতা, এর যে অমর্যাদা, এগুলো নিয়ে ব্যাপক একটা আবেগী, একটা জ্বালাময়ী ভাষণ সে দিল নাকি? একটা জ্বালাময়ী ভাষণ দিয়ে কি করলো, তাদেরকে কি করার চেষ্টা করলো, তাদেরকে এনকারেজ করার চেষ্টা করলো না, যে যাতে তারা কি করে, বিদ্রোহ করে, তারা যেন মুক্তি চায়, তারা যেন মুক্তি পায় এই জন্য। হ্যাঁ, তাই কি হলো, দ্য স্লেভস চিয়ার ইন অ্যাগ্রিমেন্ট, সবাই মতামত দিল, আচ্ছা ঠিক আছে আমরা একটা বিদ্রোহ এখানে ঘটাবো, হ্যাঁ, যাতে আমরা স্বাধীনতা পাই। এই স্লেভারি বা স্লেভ বা নিগ্রো, এটা নিয়ে আমরা কতগুলো রাইটিং পড়েছি এ পর্যন্ত, বলো তো শুনি, কতগুলো রাইটিং পড়েছি মনে আছে? কেউ একজন বলো শুনি, ফার্স্ট ইয়ার থেকে। স্লেভারি নিয়ে ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। ফার্স্ট ইয়ারে তো মেবি নেলসন দুইটার মতো ম্যান্ডেলার পড়েছিলাম। লং ওয়াক ফর ফ্রিডম ওইটা। আর এগারোটা আর কি ধরা দুটা যায়, এটা হচ্ছে আপনার আই হ্যাভ ড্রিম, ওটা তো স্লেভারি নিয়ে ছিল না, ওটা ছিল ফ্রিডম। হ্যাঁ, ওটাও স্লেভারি, আই হ্যাভ আ ড্রিম। হুম, ওটাও হ্যাঁ, তো স্যার লং তাহলে ওয়াক এই যে ফর ফ্রিডম সেকেন্ড অ্যান্ড ইয়ারে আই একটা হ্যাভ এ ড্রিম, এটাই। আর একটা হচ্ছে কি সেকেন্ড গেটিসবার্গ ইয়ারে অ্যাড্রেস। একটা ওলে সোয়িঙ্কার একটা লেখা ছিল। গেটিসবার্গ অ্যাড্রেস, তাই না? হুম। হ্যাঁ স্যার। হুম, এইগুলো আমরা পেয়েছিলাম, গেটিসবার্গ অ্যাড্রেস। তো এই স্লেভারি নিয়ে অনেকগুলো কিন্তু রাইটিং আছে, এটা যেমন একটা আছে, তারপরে তোমার ফোর্থ ইয়ারে আছে বেশ দুই দুই তিনটা মতো। আচ্ছা, তো যাই হোক, সিজার কি করলো, সিজার দেন ওয়ার্নস দ্য স্লেভস অফ দ্য ফিজিক্যাল ডেঞ্জার অন দ্য জার্নি হি ইজ প্রপোজিং। হ্যাঁ, তাহলে যে প্রজেক্টের কথা সে বলছে, যে পদক্ষেপের কথা বলছে, এটাতে কি আছে, শারীরিক নির্যাতনের একটা সুযোগ আছে। হ্যাঁ, যে তারা শারীরিকভাবে কি হতে পারে, অত্যাচারিত হতে পারে। হি প্ল্যানস ফর দ্য স্লেভস টু ফাইন্ড আ শিপ অ্যান্ড সেইল টু আ নিউ কলোনি। তারা চাইলো যে তারা একটা নতুন কলোনিতে যাবে, যেখানে গিয়ে কি হতে পারে, হোয়ার দে ক্যান বি ফ্রি, যেখানে গেলে তারা হয়তো কি পাবে, বলো, তারা সেখানে গেলে হয়তো স্বাধীনতা পাবে, তাই না? সেটা কিন্তু এখানে বলা হচ্ছে, তারা হয়তো বা স্বাধীনতা সেখানে গেলে পেতে পারে। তো যাই হোক, ইফ দে ডাই ইন দ্য অ্যাটেম্পট, আর এই কাজটা করতে গিয়ে যাদের মারাও যায়, ডেথ ইজ বেটার দ্যান স্লেভারি, এরকম করে একটা ভাষণ সে দিল আর কি, যে মৃত্যু ভালো, এরকম দাস হিসেবে বাঁচার থেকে, দাস হিসেবে কাজ করার থেকে আমাদের বরং মৃত্যুও ভালো। তো যেটাই হোক, আমরা কি করব, যে এর বিরুদ্ধে বিদ্রোহ করবো এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করবো। দ্য গ্রুপ অ্যাগ্রিজ টু লিভ দ্যাট নাইট উইথ দেয়ার ফ্যামিলিজ। তারা সবাই চেষ্টা করলো কি, পরিবার নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। তারপরে কি হলো, অন মানডে মর্নিং দ্য প্ল্যান্টেশন ওভারসিয়ার্স ফাইন্ড দ্য স্লেভস গন। হ্যাঁ, যারা হচ্ছে ম্যানেজার টাইপের, ওভারসিয়ার মানে কি এখানে ম্যানেজার, যারা ওই প্ল্যান্টেশন দেখাশোনা করছিল বা দায়িত্বে ছিল, তারা দেখলো যে স্লেভরা নাই, কোথায় যেন চলে গেছে। অ্যালার্মড, আতঙ্কিত হয়ে তারা করলো কি, দে অ্যাসেম্বলড অ্যান আর্মি টু ফাইন্ড দ্য স্লেভস। তারা একটা আর্মি ব্যবস্থা করলো এবং স্লেভদেরকে খোঁজার চেষ্টা করলো। মোস্ট মেন ডিড নট গো অ্যালং উইথ দ্য আর্মি। অধিকাংশ লোক অবশ্য ওই আর্মিদের সাথে যায়নি, সবাইকে বলা হয়েছিল কিন্তু সবাই যায়নি, কারণ কি, দে রেসপেক্ট সিজার অ্যান্ড আর অ্যাওয়ার দ্যাট প্ল্যান্টেশন রিভিলিয়ন্স অফেন এন্ড ইন ডেথ। এবং অনেকেই যায়নি কারণ তারা আগেই জেনেছিল যে প্ল্যান্টেশন বিদ্রোহ হলেই সেখানে মৃত্যু ঘটবেই, তার মৃত্যুটা অনেকেই চায়নি। এবং যেহেতু সিজারকে পছন্দ করতো সবাই, তাই আর্মিদের সাথে বেশি লোক যায়নি। শুধুমাত্র যারা ওই দলের সাথে যুক্ত ছিল সরাসরি, তারাই মনে হয় শুধু গিয়েছিল। দ্য ডেপুটি গভর্নর, আ ম্যান নেমড উইলিয়াম বায়াম, লিডস দ্য সার্চ আর্মি। একটু নামগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? নভেল মানে অনেক নাম আসে,
এই যে নামগুলো আমরা খেয়াল করব ব্রিফ কোশ্চেনের জন্য। লিস্ট দ্য সার্চ আর্মি, বায়াম হ্যাজ ফেল, দেখো ফ্ল্যাটার্ড সিজার মোর দ্যান এনিওয়ান, বাট নাও হি হ্যাজ ভায়োলেন্ট ইন্টেনশনস। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে সে হয়তো সিজারকে অনেক বেশি ফ্ল্যাটার করেছে, অনেক তোষামোদী করেছে, ঠিক আছে, তো সে হয়তো এরকম করেও বলে যে সে তাকে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিষয়টা আসলে কি অরিজিনালি কি ভালো বাসে না, তাই না, জাস্ট তোষামোদী করতো। তাই জন্য কি বলছে, ট্রিফ্রি জয়েন্স দ্য আর্মি হোপিং টু মেডিয়েট এনি ডিসপুট। আর ট্রিফ্রিও ওই আর্মির সাথে গেল, কারণ কি সে ভাবলো যদি কোনোভাবে এটাকে মীমাংসায় আনা যায় তা না হলে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। তাহলে কি মোটামুটি আমরা সেটলারদের মধ্যে এই একজনের নাম পাচ্ছি যে একটু গুড ক্যারেক্টার, তাই না? নামটা কি এ ব্যক্তির? টিপ ফ্রি। হ্যাঁ, ফ্রি ফ্রি। হ্যাঁ ট্রে ফ্রি বা ট্রি ফ্রাই যেটাই বলি আমরা। দ্য স্কেপড স্লেভস হ্যাভেন্ট হ্যাড আ চান্স টু গো ফার, তারা অবশ্য বেশি দূর যেতে পারেনি। হোয়েন দ্য সেটলার্স ফাইন্ড দ্য স্লেভস, সিজার অ্যান্ড টাস্কান টেক চার্জ অফ ডিফেন্ডিং দ্য গ্রুপ, তখন দুইজন টুস্কান বা টাস্কান কি করলো, গ্রুপটাকে রক্ষা করার জন্য তারা একটা পদক্ষেপ নিল। দ্য সেটলার্স অ্যান্ড স্লেভস ফাইট অ্যান্ড মেনি অফ দ্য সেটলার্স আর কিল্ড, দ্য সেটলার্স টেল দ্য স্লেভস দে উইল রিসিভ আ পার্ডন ইফ দে yield। যখন দেখলো যে যুদ্ধে পারলো না, তখন সেটলাররা করলো কি, তারা একটু টোপ ফেললো আর কি, টোপ। টোপে বললো কি যে তোমরা যদি ক্ষমা চাও তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, যদি তোমরা মাথা নত করো, তোমরা যদি আমাদের সাথে আবার ফিরে যাও তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তো যাই হোক, ফ্রাইটেন্ড বাই দ্য ভায়োলেন্স দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন বিগেন টু পুল দেয়ার হাজবেন্ড ব্যাক ফ্রম দ্য ফাইট। ওদিকে সন্তানেরা আর উইমেনরা তারা বললো যে না, আর যুদ্ধ করে লাভ নেই, চলো আমরা ফিরে যাই। সুন অনলি সিজার, টাস্কান এন্ড নিমোয়েন্ডা লেফট অন দ্য ব্যাটলফিল্ড, সবাই চলে গেল, শুধুমাত্র টাস্কান, নিমোয়েন্ডা এবং সিজার থাকলো। ইমোয়েন্ডা শুটস অ্যান্ড ওন্স বাই বায়াম, বাট আ নেটিভ সাউথ আমেরিকান উইমেন হিলস হিজ ওন। হ্যাঁ, দেখো তাহলে ইমোয়েন্ডা গুলি করে, বায়াম তাকে মোটামুটি তীর দিয়ে কি করলো, কি একদম কুপকাত করে দিল, হ্যাঁ তাকে আহত করলো। কিন্তু যাই হোক একজন নেটিভ আমেরিকান উইমেন বায়ামের ক্ষতটাকে একটু সেরে দিল আর কি। এইভাবে মোটামুটি একটা বিদ্রোহ হলো। বায়াম ট্রাইস টু কনভিন্স সিজার টু সারেন্ডার, প্রমিজিং হি উইল বি ট্রিটেড উইথ রেসপেক্ট অ্যান্ড ফ্রিড অ্যাজ সুন অ্যাজ দ্য শিপ ল্যান্ডস অন দ্য কোস্ট, যে একটা জাহাজ আসার সাথে সাথে তাকে কি করে দেওয়া হবে, মানে মুক্ত করে দেওয়া হবে, স্বাধীন করে দেওয়া হবে। সিজার রিপ্লাইস হি নো লঙ্গার ট্রাস্ট দ্য প্রমিস অফ হোয়াইট মেন অর দেয়ার গডস, এবং সিজারও প্রতিজ্ঞা করলো, তাই তো, যে আপনাদেরকে আমরা বিশ্বাস করি না, আপনারা আপনাদের গডেরা সবাই অবিশ্বস্ত। সিজার অ্যাংরিলি রিনাউন্সেস হিজ ফেলো স্লেভস, তার বাকি যে স্লেভরা ছিল যার অনুসারী, তাদেরকে যে সাথে করে নিয়ে এসেছিল তাদেরকে সে ত্যাগ করলো। হ্যাঁ, তাদেরকেও সে ত্যাগ করলো, কারণ তারা কি করেনি, কারণ তারা যুদ্ধ না করে তাকে ছেড়ে চলে গেছে। হু হ্যাভ গিভেন আপ দেয়ার ফাইট ফর ফ্রিডম অ্যান্ড হ্যাড বিগান ফাইটিং ফর দ্য সেটলার, বরং তারা উল্টা সেটলারদের পক্ষে নিয়ে যুদ্ধ করছে, তার জন্য তিনি তাদেরকেও ত্যাগ করলেন। শেষ পর্যন্ত কি হলো, ট্রিফ্রি টিয়ারফুলি এনকারেজেস সিজার টু গিভ ইন, এদিকে ট্রিফ্রি চোখের পানি দিয়ে না একটু তাকে মানসিক ভাবে কি করলো, অনেক সময় কি করে এটাকে বলা হয় চোখের জল দিয়ে মানুষকে উৎসাহিত করা, কনভিন্স করা, তাই না, তাকে বললো যে তুমি বশ্যতা স্বীকার করো, তার নাই বড় ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক, ইভেন্চুয়ালি সিজার অ্যাগ্রিজ ফর ইমিউন্ডার সেফটি, সিজার রিকোয়েস্ট দ্য প্রমিস বি রিটেন ইন আ কন্ট্রাক্ট, সে বললো না মুখের কথায় কাজ হবে না, তাহলে কন্ট্রাক্ট করতে হবে, একটা চুক্তি থাকতে হবে নাকি। সিন্স হি ইজ অবজার্ভ দিস ইজ হাউ হোয়াইট সেটেলার্স মেক এগ্রিমেন্ট, কারণ কি সে দেখেছে হোয়াইট সেটেলাররা কি কি করে, এগ্রিমেন্ট করে থাকে লিখিতভাবে, তো সেই লিখিত এগ্রিমেন্ট না করলে সে যাবে না, ফিরবে না, এরকম কথা সে বলল। কি কথা বুঝতে পেরেছো? বুঝা গেছে? সবাই কি লাইনে আছো তো? শোনা যায় আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। হচ্ছে কি দ্য কন্ট্রাক্ট ইজ, দেখো ইজ রিটেন ইনক্লুডিং আ পার্ডন ফর সিজার অ্যান্ড টাস্কান, দ্য স্লেভস রিটার্ন টু দ্য প্ল্যান্টেশন উইথ সেটলার। তাই তো, তারাও মোটামুটি সবাই মিলে সেটলাররা সহ সবাই ফিরে গেল। হ্যাঁ, এবার দ্য সেটলার্স ব্রেক দেয়ার কন্ট্রাক্ট, কিন্তু ওই যে যে চুক্তি করলো তারা সেটা ভাঙলো। হ্যাঁ, তারা কখনোই আসলে কি রাখেনি, তাদের প্রমিস কখনোই তারা রাখেনি। হ্যাঁ, আবারও তারা যে চুক্তি ভাঙলো। তাই বলছে যে সুন আফটারওয়ার্ডস কি হলো, দ্য সেটলার্স হুইপ সিজার, দেখো বেঁধে মার শুরু করে দিল, চাবুক মারা করলো, হ্যাঁ, টাস্কান অ্যাজ পানিশমেন্ট, অ্যান্ড দ্য আদার স্লেভস
নাও অন দ্য সাইড অফ দ্য স্লেটার্স জয়েন্ড ইন, হ্যাঁ তারাও জয়েন করলো। ইমন্ডা স্কিপ ফ্রম সিইং সিজার্স ড্রামাটিক পানিশমেন্ট। ওদিকে ইমন্ডাকে দূরে রাখা হলো যাতে সিজারকে যে পানিশমেন্ট দেওয়া হচ্ছে এটা যেন সে দেখতে না পায় এইভাবে। The narrator and the other women on the plantation flee from the slaves have departed. হ্যাঁ, তাহলে narrator and the other women on the plantation flee, হ্যাঁ, after the slaves have departed, মানে ওই যে স্লেভরা যখন পালিয়ে গিয়েছিল, আমাদের এই ন্যারেটার সহ আরো যে উইমেন ছিল প্ল্যান্টেশনে তারাও পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, দেখো ফেয়ারিং সিজার উড মার্ডার দেম, ভেবেছিল সিজার হয়তো তাদেরকে মার্ডার করবে। A settler named Colonel Martin finds the women and tells them what happened. তো যে ঘটনাগুলো রাইটার লিখেছে, সে রাইটার আসলে কথাগুলো শুনেছে এই কর্নেল মার্টিনের কাছ থেকে, কারণ তাদের সাথে তার দেখা হয়েছিল। The women find Caesar who is miserable and in pain, যে মোটামুটি খুবই কষ্টে আছে। The beg his forgiveness, শেষে দ্য উইমেন এই সিজারের কাছ থেকে ক্ষমা চাইলো, হ্যাঁ ওই উইমেন, হ্যাঁ মানে আমাদের ন্যারেটার সহ আর উইমেনরা, কারণ তারা কিছুই করতে পারেনি তার জন্য। হি আন্ডারস্টুড দে হ্যাড নো পার্ট ইন হিজ পানিশমেন্ট, অন্তত সিজার বুঝলো যে উইমেন গুলো অন্তত তার পানিশমেন্ট চাচ্ছে না। সিজার ক্যান নট ফরগিভ বায়াম দো হি হোপস টু লিভ অ্যান্ড টেক রিভেঞ্জ অন বায়াম, সে ভাবলো আমি যেন বেঁচে থাকি, এবং বেঁচে যদি আমি থাকি তাহলে বায়ামের উপরে আমি প্রতিশোধ নিবই নিব, নিয়েই ছাড়বো, হ্যাঁ এরকম একটা বিষয় সে বলল। যাই হোক, বায়াম হেয়ার্স অ্যাবাউট সিজার্স প্ল্যান্স ফর ভেঞ্জেন্স। ভেঞ্জেন্স মানে কি বলতো? ভেঞ্জেন্স মানে কি জানা আছে? সবাই কি শুনতে পাচ্ছ? না স্যার। শুনতে পাচ্ছ না? শুনতে শুনতে পাচ্ছি স্যার, পাচ্ছি মানে স্যার। কি জানি না। ভেঞ্জেন্স মানে প্রতিশোধ। হ্যাঁ, ভেঞ্জেন্স মানে হচ্ছে কি প্রতিশোধ, রিভেঞ্জ, ভেঞ্জেন্স। দেখা যায় জি স্যার। এই জি যে স্যার। পানিশমেন্ট ইনফ্লিক্টেড অর রিট্রিবিউশন এক্সাক্ট ফর অ্যান ইনজুরি অর রং, কেউ যদি কারো ভুল মানে কারো ক্ষতি করে থাকে তার বিনিময়ে, হ্যাঁ রেট্রিবিউশন বা পানিশমেন্ট, এটা গেলে ভেঞ্জেন্স। দেখো অ্যাক্ট অর ডিজায়ার ফর টেকিং রিভেঞ্জ, রিট্রিবিউটিভ পানিশমেন্ট, রিট্রিবিউটিভ পানিশমেন্ট প্রতিশোধমূলক শাস্তি, এটা বলে ভেঞ্জেন্স। তো বায়ামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করলো। ওদিকে বায়ামও বুঝলো যে হ্যাঁ এ শুনে ফেলেছে। হি কলস হিজ কাউন্সিল, অতএব সে কাউন্সিলদেরকে ডাকলো। আ গ্রুপ মেড আপ অফ ললেস ভিলেন্স, সে কাউন্সিলটা আবার কারা? যারা হচ্ছে কি ললেস ভিলেন্স, তাদেরকে নিয়ে সে কাউন্সিল গঠন করলো তাকে পরামর্শ দেওয়ার জন্য কি করা যায়। দ্য কাউন্সিল ডিসাইডস টু হ্যাং সিজার অ্যান্ড মেক অ্যান এক্সাম্পল অফ হিম, হ্যাঁ তারা বললো কি যে সিজারকে ঝুলিয়ে পেটে মারতে হবে, যাতে এটা একটা উদাহরণ হয়ে থাকে, হ্যাঁ মানুষের কাছে, যে আমাদের বিরুদ্ধে গেলে কত শাস্তি পেতে হবে। সেই বলে তারা করলো কি, তাকে এখন ঝুলিয়ে মারবে। তো যাই হোক, তারপরে কি হলো ব্যবস্থা? টিফরি টেলস বায়াম দ্যাট মোর পাওয়ারফুল পিপল, হ্যাঁ অ্যাজ, দেখো তাহলে টিফরি টেল বায়াম দ্যাট মোর পাওয়ারফুল পিপল সাচ অ্যাজ দ্য অ্যাবসেন্ট গভর্নর ওয়ান্ট টু কিপ সিজার অ্যালাইভ, যে সবাই সিজারকে কি করতে চাচ্ছে? অ্যালাইভ রাখতে চাচ্ছে, হ্যাঁ তারা যেন, সে যেন জীবিত থাকে এটা সবাই চাচ্ছে, হ্যাঁ। তারপর যে সেটলার্স, দেখো সেফগার্ডস, তাই করলে কি প্লাস টিফরি ইন চার্জ অফ দ্য প্ল্যান্টেশন, সাথে সাথে টিফরি হচ্ছে কি এই প্ল্যান্টেশনের ইনচার্জ, সে চাচ্ছে না সিজারের কাজ, সিজারকে শাস্তি দেওয়া হোক। দ্য আদার সেটলার সেট আপ সেফগার্ডস অ্যারাউন্ড সিজার টু কিপ হিম অ্যালাইভ, এবং অন্যান্য যারা সেটলার আছে তারা করলো কি সিজারকে অ্যালাইভ রাখার জন্য সবাই মানে পাহারারও ব্যবস্থা করলো, যাতে ওই বায়াম তার সেনা নিয়ে, হ্যাঁ তার কাউন্সিল নিয়ে যেন সিজারকে হত্যা করতে না পারে। অন্যদিকে বায়াম আর লেজি ম্যান হু নেভার ওয়ার্কস রিমেইনস অন দ্য প্ল্যান্টেশন, বায়াম একটা লেজি টাইপের মানুষ, হ্যাঁ এবং হিংস্র টাইপের মানুষ। সিজার ওরিজ অ্যাবাউট হোয়াট টু ডু নেক্সট, সিজারও ভাবছে এখন কি করা যায়। হি থিংস হি উইল ডাই আফটার কিলিং বায়াম, সে ভাবতেছে আগে আমি বায়ামকে মারবো তারপর আমি মরবো। হি ইজ অলসো অ্যাংরি ইনাফ টু প্ল্যান অন কিলিং ম্যানি মোর সেটলার, সে আরো সিদ্ধান্ত নিল আরো যারা সেটলার আছে তাদেরকে মারবো, হ্যাঁ। সুতরাং হি ড্রেডস লিভিং ইমান্ডা বিহাইন্ড টু স্লেভারি, রেপ অ্যান্ড শেমফুল ডেথ, ওদিকে সে ভয় পাচ্ছে যে আমি যদি মারা যাই তাহলে ইমোয়েনটা হয়তো আবার স্লেভ হয়ে যাবে, হ্যাঁ এবং খুব জঘন্যতম মৃত্যুর মুখোমুখি হয়তো বা তাকে হতে হতে পারে, তাই না?
তাই সে কি কি করছে, সে ভাবছে যে মরলে দুইজন মরবো, আর না হয় বাঁচলে দুইজনই বাঁচবো, আর আমাদের যারা বিরুদ্ধে স্যার তাদেরকে হত্যা করতে হবে। হ্যাঁ বলো। হুম। স্যার আমি মাত্র জয়েন হতে পারছি এখন। এখানে যে রেকর্ডিং অ্যালাউ দিতে বলছে, ডোন্ট অ্যালাউ দিতে বলছে, এখন কি আমি যদি অ্যালাউ না দিই তাহলে এটা পরবর্তী ক্লাস টাইম পাবো না? তুমি এলাও করে দাও, রেকর্ডিং চলছে, যে আমি রেকর্ড করছি, তুমি সেটা চাও কিনা। হুম। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওকে। কয়েকজন দেখছি যুক্ত হচ্ছে আর যাচ্ছে, সমস্যা হচ্ছে মনে হচ্ছে খুব। নেটে কি সমস্যা করতেছে সাউন্ডে বা যুক্ত হতে? নো স্যার। স্যার না স্যার, না আচ্ছা, অনেকে দেখতেছি বারবার যুক্ত হচ্ছে আর যাচ্ছে। স্যার, আমি প্রথম দিকে ডিভাইস চেঞ্জ করলাম, এর জন্য আচ্ছা। লিভ নিছি এসেছি। ওকে। এই যে ইউসুফ। আস্তে আসতেছে এটা আচ্ছা। কি আমারই সমস্যা নাকি? সাউন্ড অনেক আস্তে আসতেছে। সবার কি একই সমস্যা, সাউন্ড আসতে? না স্যার, সাউন্ড ঠিক না আছে। স্যার, না স্যার, সাউন্ড ঠিক সাউন্ড আছে। ঠিক আছে। লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা। ওকে, ভেরি গুড। এখন তোমাদের একটা কথা একটু বলি, তোমরা যখন যুক্ত হও তোমাদের একটা নাম দিতে বলে, তাই না? নাম লিখতে বলে না যুক্ত হওয়ার সময়? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। তোমরা তোমাদের যে মেসেঞ্জার নামটা আছে না, ওই জি স্যার। মেসেঞ্জারের নামটা লিখে দিবা সবাই যুক্ত হওয়ার সময়। অথবা পাশে দেখো রিনেম করারও সুযোগ আছে, জয়েন হওয়ার পরেও এখানে গেলে পারে রিনেম করা যায়। হ্যাঁ, দেখো 3 ডট আছে, মিউট আনমিউট বা লিভের এই জায়গায় দেখবা যে 3 ডট আছে, ওখানে রিনেম করার সুযোগ আছে, ঠিক আছে? দেখছো কিনা? জি স্যার। হ্যাঁ, ওই জায়গাতে তোমাদের মেসেঞ্জার গ্রুপে বাংলায় হোক ইংরেজিতে হোক যে নামটা আছে সেই নামটা তোমরা একটু দিবা। আমি জানো পরের দিন থেকে ওই নামটা দেখে আমি তাদেরকে অ্যালাউ করব, বুঝতে পারছো? যে এবং দেখতে পাবো এটা একটা সুযোগ আছে এখানে। হ্যাঁ, নামটাকে খেয়াল করার, যে কারা কারা যুক্ত হয়েছে কারা কারা হয়নি। এটা আমি 2-1 দিন স্যার যাওয়ার আমি পর। আচ্ছা, এখন টেনশন করার কিছু নাই, তোমরা একটু চেষ্টা করবা, 2-1 দিনের মধ্যে আমি এটা খেয়াল করব। এটা। স্যার স্যার আমি তো আমার ভার্চুয়াল অ্যাকাউন্ট দিয়ে জয়েন হয়েছে, কোনো নাম দিই নাই। হ্যাঁ, ওই যে যখন স্যার ফোনের নাম আমার আসবে, নাম নেই। যাদের নাম দিবে না তাদের ফোনের নাম আসবে, ওটা আমি পরে ইয়া করবো নি, সমস্যা নেই, এখন আমরা ক্লাসটা শেষ করি আগে, তারপরে কথা বলছি। হুম। আচ্ছা, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, এবার হচ্ছে কি, তাহলে আমরা দেখলাম যে পালিয়ে যেতে চাইলো কিন্তু পালাতে পারলো না, শেষ পর্যন্ত ওর বিরুদ্ধে মোটামুটি অধিকাংশ সেটলার চায়নি যে তাকে হত্যা করা হোক, কিন্তু বায়াম সহ কিছু ছিল যারা তাকে আসলে হত্যা করতে চাচ্ছে। তো দেখি অরনোকোস অ্যান্ড ইমোয়েন্স ডেথ, কিভাবে মৃত্যু হলো সেটা নিয়ে আমরা একটু কথা বলি। সিজার কামস আপ উইথ আ প্ল্যান দ্যাট ইজ হরিফাইং বাট ব্রেভ। সে একটা প্ল্যান নিল, হ্যাঁ, প্ল্যানটা খুবই কি হরিফাইং, হ্যাঁ, খুবই ভয়ানক কিন্তু সাহসিকতাপূর্ণ আর কি। হি টেক্স ইমোয়েন্ডা ইনটু দ্য উডস অ্যান্ড এক্সপ্লেন হিজ প্ল্যান টু কিল হার। তাহলে ইমোয়েন্ডাকে নিয়ে গেল এক বনের ভিতর, নিয়ে গিয়ে করলো কি, তাকে বলল যে আমি তোমাকে হত্যা করব। তারপরে তার এনিমিকে সে হত্যা করবে, তারপরে সে নিজেকে হত্যা করবে, ঠিক আছে? এই হলো তার প্ল্যান, যে আমি আগে তোমাকে হত্যা করবো, কারণ আমাকে যদি কেউ হত্যা করে ফেলে তাহলে তোমার অনেক কষ্ট হবে, তোমাকে অনেক অত্যাচার করবে, তাই তোমাকে আমি বাঁচিয়ে রাখতে যাচ্ছি না, আমি তোমাকে আমার হাতে হত্যা করবো। হুম। Evander agrees, begging to die an honorable death at Caesar's hands. Grieving, he professes his love one last time and then kills her and her unborn child. যে সন্তান সম্ভব ছিল তাই না, সে সন্তান সহ তাকে হত্যা করলো। কি খুব করুণ না কাহিনীটা? হুম। হুম, করুণ তো নাকি? স্যার জি এখন স্যার। তো জি স্যার। বলতে গেলে স্যার যেমন লাগে, স্যার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। হুম। টেক্সটটা আরো ভালো করে পড়লে ওখানে যে কথোপকথন আছে ইয়াগুলো আছে আরো ভালো লাগতো, সামারি পরীক্ষার এসব আনন্দ পাওয়া যায় বলো? হ্যাঁ, এখানে যা শর্ট শর্ট হয়ে যাচ্ছে না, সিনেমা যেন টেনে দেখতেছি। সেই, তোমরা অনেক সময় স্যার, ভিডিও দেখো না, ভিডিও ক্লাস টাস টেনে টেনে দেখি দেখি তো নাকি? সামারি পড়া মনে হচ্ছে টেনে টেনে দেখা। ওকে, তো যাই হোক, সিজার মর্নস ফর 2 days অ্যান্ড রেস্ট ফর 6 more বিফোর রিটার্নিং টু দ্য প্ল্যান্টেশন। সে 2 দিন শোক করলো ওয়াইফের জন্য, এবং আরো 6 দিন অপেক্ষা করার পর সে আবার প্ল্যান্টেশনে ফিরলো। মিনওয়াইল দ্য সেটলার্স সেন্ড আ সার্চ পার্টি টু হান্ট ফর হিম।
অন্যদিকে সেল্ট্রাটা করেছে কি তার জন্য সার্চ পার্টি রেখেছে। হুম, তাকে খুঁজে আনার জন্য। দে ফাইন্ড সিজার অ্যালাইভ দো হি ইজ অন দ্য ব্রিঙ্ক অফ ডেথ, হি লিডস দেম টু ইমোয়েন্ডাস বডি। হ্যাঁ, সে তাদেরকে নিয়ে গেল কার কাছে? ইমোয়েন্ডার বডির কাছে। দেখালো কি ঘটিয়েছে সে। সিজার টেলস দ্য সেটলার হি ক্যান নো লঙ্গার কিল বায়াম। হুম, দ্য সেটলার্স কে বললো, হ্যাঁ, যে হি ক্যান নো লঙ্গার কিল বায়াম, সেভারাল সেটলার্স মুভ টু ক্যাপচার সিজার। ডেসপাইট হিজ উইকনেস সিজার রিফিউজেস টু বি ক্যাপচার্ড উইদাউট আ ফাইট। সবাই তাকে ক্যাপচার করতে চাইলো, তাই অন্তত সে সহজে ধরা দিতে রাজি না। মোটামুটি যুদ্ধ সে করলো, হ্যাঁ, টু প্রুভ টু দ্য সেটলার্স হি ইজ নট অ্যাফ্রেড অফ ডেথ, হি কাটস আ পিস অফ ফ্লেশ ফ্রম হিজ ওন থ্রট অ্যান্ড রিপস আউট হিজ ওন বোলস। হ্যাঁ, দেখো সে নিজের জিভ কেটে, হ্যাঁ, থ্রট মানে গলার গলার একটা একটা অংশ কেটে সে ফ্লেশটা, হ্যাঁ, একটা বোলে রাখলো, যে দেখালো, হ্যাঁ, যে দেখো আমি মরতে ভয় পাচ্ছি না। When an Englishman tries to attack him, Caesar strikes him dead. Tuscan is wounded while trying to save Caesar. টাস্কানও আহত হলো। দ্য সেটলার্স ক্যারি সিজার ব্যাক টু দ্য প্ল্যান্টেশন। প্ল্যান্টেশনে আবার নিয়ে গেল। ইন আ উইক হি ইজ রিকভার্ড ইভেন টু টক। যাক, সে কথা বলার মতো যথেষ্ট সুস্থ হয়ে গেল। হি দে টেলস দেম হোয়াই হি কিল্ড হিজ ওয়াইফ। তখন সে তাদেরকে বললো যে কেন সে তার ওয়াইফকে আসলে হত্যা করেছে। হ্যাঁ, দে বেগ হিম টু লিভ। তারা তাকে, সেটলাররা তাকে খুব উৎসাহিত করলো যেন সে বাঁচে, বাট সিজার্স রেডি টু ডাই। দ্য ন্যারেটার অ্যান্ড সেভারাল আদার্স লিভ দ্য প্ল্যান্টেশন ফর কর্নেলস মার্টিন রেসিডেন্স। অন্যদিকে ন্যারেটার সহ আরো যারা উইমেন ছিল, সেভারাল পার্ট যারা ছিল, তারা সব চলে গেল কর্নেল মার্টিনের বাসায়, যাতে তাদেরকে আবার হত্যা টত্যা না করা হয়। হ্যাঁ, যুদ্ধ একটা বড় হতে পারে এরকম একটা আশঙ্কা নিয়ে সবাই ফিরে গেল। ওয়ান্স দে লিভ, বায়াম গেটস ফ্রি অফ দ্য প্ল্যান্টেশন অ্যান্ড ব্রিংস ইন আ ভিলেনাস আইরিশম্যান অ্যান্ড কাউন্সিল মেম্বার নেমড ব্যানিস্টার। ব্যানিস্টার নামে আরেকজনকে নিয়ে আসলো, ঠিক আছে তো। টিফরিকে বাদ দিয়ে, টিফরি গেটস অফ দ্য প্ল্যান্টেশন, টিফরিকে চাকরিচ্যুত করে আরেকজনকে নিয়ে আসলো, তার নাম হচ্ছে ব্যানিস্টার। ব্যানিস্টার টাইজ সিজার টু আ পোস্ট অ্যান্ড থ্রিটেন্স টু কিল হিম পাবলিকলি। হ্যাঁ, তাকে বেঁধে ফেললো এবং তাকে হত্যা করলো, তাকে পাবলিকলি হত্যা করা হবে। সিজার রিমার্কস দিস ইজ দ্য বেস্ট, মানে ব্রেভেস্ট থিং ব্যানিস্টার ইভার ডান। হ্যাঁ, সিজারও বললো যে না, এটাই তোমার সাহসিকতা কাজ হয়েছে, তুমি সাহসের মতো কাজ করেছো। হ্যাঁ, যে তুমি অন্তত আমাকে বেঁধে রেখেছো। সিজার টেলস দ্য ক্রাউড, কি বললো? হি উইল স্ট্যান্ড স্টিল অ্যান্ড ডাই উইদাউট রেস্টেন। এবং সে বললো না, আমি দাঁড়িয়ে থাকবো, আমি একদমই দাঁড়িয়ে আমি মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। বাট ইফ দে প্ল্যান টু হুইপ হিম, কিন্তু যদি তারা মারতে চায়, দে উইল হ্যাভ টু রেস্টেন হিম, তাহলে তাকে অন্তত তাদের মানে থামাতে হবে, মানে এরকম আর কি, সে প্রতিশোধ নিবেই, সে যুদ্ধ করবেই। বিফোর ডেথ সিজার ইজ গিভেন আ পাইপ টু স্মোক। তাকে দেখো ধূমপান করারও, স্মোক করারও পাইপ দিল। দ্য এক্সিকিউশনার দেখো এক এক করে কাটতেছে, হ্যাঁ, দ্য এক্সিকিউশনার কাট অফ পার্টস অফ হিজ বডি ওয়ান বাই ওয়ান। তার শরীরের পার্ট গুলো এক এক করে কেটে ফেললো। স্টার্টিং উইথ হিজ ফিঙ্গার্স, দেন কাটিং অফ হিজ ইয়ার, হ্যাঁ, নোজ অ্যান্ড আর্মস। হ্যাঁ, হাত কাটতেছে, নাক কাটতেছে, কান কেটে দিচ্ছে, আঙ্গুলগুলো কেটে দিচ্ছে। দ্য ক্রাউড ইজ ভায়োলেন্ট। জনগণ খুবই হিংস্র হয়ে গেছে, হ্যাঁ, যারা হচ্ছে সেটলার, যারা একে হত্যা করতে এসেছে। সিজার কন্টিনিউস টু স্মোক আনটিল হিজ সেকেন্ড আর্ম ইজ কাট অফ, দেন হি ড্রপস ডেড। এইভাবে মোটামুটি সিজার মারা গেল। অল্প অল্প করে তার শরীরে কেটে কেটে তাকে হত্যা করলো। দ্য এক্সিকিউশনার কাট সিজার্স বডি ইনটু কোয়ার্টার্স। হ্যাঁ, একদম কয়েকটা ভাগে ভাগ করে ফেললো। সেন্ড দ্য বডি পার্ট টু দ্য প্ল্যান্টেশন ইন সুরিনাম। কর্নেল মার্টিন ইজ সেন্ট আ কোয়ার্টার বাট রিফিউজ টু অ্যাকসেপ্ট ইট, সেইং হি হ্যাজ নো রেসপেক্ট ফর দ্য প্ল্যান্টেশনস ব্রুটাল গভর্নমেন্ট। কর্নেল মার্টিনও এটা গ্রহণ করতে পারেনি, যে এত ব্রুটাল, এত হিংস্র, হিংস্রতা দেখানো ঠিক হয়নি। The narrator concludes by hoping for a novella is noble enough to honor the hero and Imelda. She wants their story to survive. হ্যাঁ, সে চাই যে অন্তত স্টোরির মাধ্যমে তারা যেন টিকে থাকে এবং স্টোরিটা যেন তাদেরকে টিকিয়ে রাখে। তো এইভাবে মোটামুটি তাদের হত্যা করা হলো এবং বিশেষ করে করুণভাবে হত্যা করা হলো সিজারকে। হুম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই নভেলাটি। এখানে গল্পটা খুব বেশি বড় না, তারপরে হয়তো টেক্সটটা পড়ানো একটু সময় সাপেক্ষ, এই জন্য আমি সামারিটুকু একটু পড়িয়ে দিলাম। আশা করি তোমরা টেক্সটটা পড়েছো। কতজন টেক্সট পড়েছো একটু হাত তুলে শুনি দেখি তো, কতজন টেক্সট পড়েছো তোমরা? স্যার হাত উঠে কিভাবে এখানে স্যার, অপশন তো দেখি না। ওখানেও সিস্টেম আছে, দেখো। হ্যাঁ,
দেখি একজন হাত তুলেছে। তার রিজন কোথায় করব? তার রিয়েকশনের জায়গায়। হ্যাঁ হ্যাঁ। আপনারা পার্টিসিপেন্টসে ক্লিক করেন, তারপর হচ্ছে অটোমেটিক্যালি এখানে হ্যান্ড শো করতে পারবেন। হুম, 8 জন। হ্যাঁ, 8 জন হাত তুলেছে। তাহলে নভেলটা কি 8 জন পড়েছে মাত্র? স্যার আমিও পড়েছি, এবার স্যার রিজন কোথায় করব আমি খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছো না? আচ্ছা, তোমরা নো যেহেতু স্যার। মোবাইল থেকে দেখতেছো, একটু বলে দাও একজন যে মোবাইলে কি অবস্থা আছে। পার্টিসিপেন্টসে যে ওইখানে আপনার নামের উপরে চাপ দেন, হ্যাঁ। রেজ হ্যান্ড আসবে। নতুন স্যার আমি রিয়াকশনে চাপ দিতে মোবাইলে হবে। চাপ দিলে আসছে। আহ, আচ্ছা, তো ধরলাম তোমরা অনেকেই পড়েছো, কারণ টেক্সটটা না পড়লে আসলে এই গল্পটা আর মজা লাগবে না, ঠিক আছে তো? হ্যাঁ, তো এবং যেহেতু ছোট নভেল, সেই সাইলাস মার্নের থেকেও ছোট, এবং ল্যাঙ্গুয়েজটা খুব একটা কঠিন না, প্রথম দিকে একটু কঠিন লাগলেও শেষের দিকে সহজ আছে। তো আশা করি তোমরা অনেকেই পড়েছো। আর আমিও সামারিটুকু দিয়ে একটু প্লটটা জাস্ট আমি আলোচনা করলাম। এর ভিতরে অ্যানালাইসিস নিয়ে অনেক কথা আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আ হিরো ইন অ্যান আনকরাপ্টেড ল্যান্ড, দ্য অথর্স ক্রিশ্চিয়ান লেন্স আ ক্রিটিক। এখানে ধর্মীয় ব্যাপার আছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এখানে অনেক বেশ কিছু এক্সপ্লেনেশন আছে, আমি যেগুলো এখানে থেকে দিয়েছি। তোমরা একটু এখানে ভালো করে পড়ে নাও এগুলোতে। আর এখানে কালচারাল যে ক্ল্যাশ রয়েছে এখানে, এই কথাটা একটু খেয়াল করতে হবে। এখানে কালচারাল কিছু ব্যাপার রয়েছে, আমি এইটা একটু তোমাদেরকে একটু পড়িয়ে দিই, ঠিক আছে? এই জায়গাটা, রাইজিং টেনশন অ্যান্ড কালচারাল ক্ল্যাশেস। কারণ এখানে একটু বিষয় রয়েছে এরকম কিছু। কালচারাল ক্ল্যাশ বলতে এখানে কি বোঝানো হচ্ছে বলো তো? এখানে কয় ধরনের কালচারকে দেখানো হয়েছে, এবং এবং ধর্মীয় কালচার কয় ধরনের আছে এখানে? হুম, এখানে কোন কোন ধর্মের মানুষের অংশগ্রহণ ঘটেছে এই নভেলের ভিতরে? ক্রিশ্চিয়ানিটিতে। ক্রিশ্চিয়ানিটি আর সিজার কি ছিল, ক্রিশ্চিয়ান ছিল না প্যাগান ছিল? প্যাগান। হুম। আর ইউরোপিয়ানরা বা সেটেলাররা হচ্ছে কি এখানে ক্রিশ্চিয়ান ছিল, তাই না? এবং সে বারবার বলছে যে আমি হোয়াইট পিপল এবং তাদের গডদেরকে বিশ্বাস করি না। এই গড বলতে কিন্তু এই ক্রিশ্চিয়ান রিলিজিয়নের যে জিজাস হয়তো বা গড, হ্যাঁ, ঈশ্বর, এইগুলোকে বোঝাইছে কিন্তু, যেদেরকে সে বিশ্বাস করতো। কারণ ওই হোয়াইট পিপলরা তাদের কার্যক্রমের মাধ্যম দিয়ে, তাদের চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে, হ্যাঁ, তাদের বিশ্বাসঘাতকতার মাধ্যম দিয়ে কিন্তু তারা আসলে ক্রিশ্চিয়ান ধর্মের এক ধরনের অপমানই করেছে বলা যায়। হুম। এই জন্য মানুষ আসলে সরাসরি ধর্মকে গ্রহণ করে না। কি তারা, মানুষ একদিকে হচ্ছে ধর্মগ্রন্থ পড়ে বুঝে, আর একটা হচ্ছে কোনো এক ধর্মের মানুষের আচার আচরণ দেখে কিন্তু ধর্মকে ভালোবাসে। হুম। তো এখানে এই ইউরোপিয়ান সেটেলাররা যে কাজটা করেছে সারা বিশ্বে, হ্যাঁ, বা বিশেষ করে এই যে আমরা অরণ্যকের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারা কি কি করেছে, তারা আসলেই তাদের কালচারকে, তাদের সভ্যতাকে অসভ্য ভাবে তুলেছে। এবং রাইটার নিজেও কিন্তু স্বীকার করেছে যে এই যে ব্ল্যাক নিগ্রো পিপলেরা, এদের মধ্যে যে কালচার রয়েছে এটা বরং পবিত্র, পিওর। হুম। তাদের পোশাক আশাকে হয়তো বা তারা ইউরোপিয়ানদের মতো না, তারা হয়তো শিক্ষা দীক্ষা ইউরোপিয়ানদের মতো না, কিন্তু তারা হয়তো ইউরোপিয়ানদের থেকে হাজার গুণ ভালো। কারণ তারা হয়তো তাদের কালচার মানে তারা সৎ, তারা কারো ক্ষতি করবে এরকম ব্যাপারগুলো তাদের ভিতরে, সেই কাস্টমের ভিতরে ছিল না। যদিও এখানে অবশ্য কিছু অন্যান্য বিষয় রয়েছে, যেমন স্লেভারি প্রথা রয়েছে, যেখানে ব্ল্যাক পিপলরাও স্লেভারি প্রথাকে সমর্থন করেছে। কারণ আমরা দেখেছি সিজার নিজেও স্লেভ বিক্রি করেছে, তাই না? অতএব অনেক ব্যাপার রয়েছে এখানে। তো এই জায়গাটা আমরা একটু স্টাডি করি। বাকিগুলো তোমাদের উপরে ছেড়ে দিব, তোমরা একটু পড়ে নিবার, আমি কোশ্চেন আনসারগুলো আজকে দিয়ে দিব, পড়বা। তাহলে দেখো, ওয়ান্স সিজার রিয়েলাইজেস হিজ ল্যাক অফ কন্ট্রোল, হিজ ডাউট রাইজেস টু দ্য সারফেস। The narrative begins moving towards its climatic moment. He sees what the promises of white settler really mean. সে আসলে, যে আসলে হোয়াইট সেটেলাররা এই প্রমিস বলতে কি বোঝেন,
সিন্স হি নিডস টু গেট হিজ আনবর্ন চাইল্ড আউট অফ স্লেভারি হি দেখো দ্যাট টেক্স এ হার্ড দেন এভার। মানে সে যেন বিশ্বাস করতে পারছে না, হ্যাঁ, সে যেন ওদেরকে বিশ্বাস করতে পারছে না যে আসলে প্রমিস বলতে কি বোঝায়। এরা তো কয়েকবার প্রমিস করেছে, কিন্তু প্রমিস তো তারা বারবারই ভঙ্গ করছে। প্রথম প্রমিসটা কি ছিল বলো, প্রথম প্রমিস ভঙ্গ করেছে কখন এরা? যে শীত থেকে স্যার নামার পরে। হ্যাঁ, সেই শিপ, তাই না? সে বন্ধু, মানে যার সাথে সে কি করতো, স্লেভ বিক্রি করতো, হ্যাঁ, সে ইংলিশ, হ্যাঁ, শিপ ম্যানি, তাই তো? তার প্রতারণা করেছে, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে বন্দি করে তাদেরকে স্লেভ বানিয়েছে। তারপরে হচ্ছে তাদেরকে যে স্বাধীনতা দেওয়ার প্রতিজ্ঞা করা হয়েছে, কিন্তু স্বাধীনতা দেওয়া হচ্ছে না। আবার তার কোনো ক্ষতিকর করবে না বলে নিয়ে গেল, হ্যাঁ, যে রক্ষা করবে, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে তাদেরকে বন্দি করে ফেললো। তো এই যে জায়গাগুলো, এগুলোকে, তারপর যে দেখো, আমরা একটু পিছনে ফিরে যাই, বলছে দেখো, সিজার হু স্টিল ওয়ান্টস টু সি হিমসেলফ অ্যাজ আ হিরো এনজয়স দি স্টোরি, বাট হি রেসিস্ট ইফোর্ট টু কনভার্ট হিম অর রিমাইন্ডার টু ক্রিশ্চিয়ানিটি। খ্রিস্টানিটি কনভার্ট হতে চাচ্ছে না। হি ডাজ নট অ্যাডমায়ার দ্য মডেলস অফ ক্রিশ্চিয়ান হিজ সিন সো ফার। মানে এ পর্যন্ত যে ক্রিশ্চিয়ানদের যে আইডিয়াল বা মডেল সে দেখেছে, সেগুলো মোটেও পছন্দ করে না। হুম। কারণ তারা যেভাবে উপস্থাপন করছে, তারা যেভাবে বিশ্বাসঘাতকতা করতেছে, এটা তো বিশ্বাস করার কথাই না। তা বলছে, at this point the narrator insert herself into the story in a different way. She becomes a major character who can determine the story's outcome. আচ্ছা, she wants Caesar. His doubt may get him into trouble and reminds him of the power structure in the colony. মানে সি বলতে আমাদের এই রাইটারকে বোঝাচ্ছে, আফরা ভেইনকে বোঝাচ্ছে। সে কি করছে আসলে, নভেলটা না পড়ে এই জাতীয় আলোচনা করতে গেলে একটু ঝামেলা হবে। হ্যাঁ, হচ্ছে she wants Caesar. His doubt may get him into trouble. বলতেছে সিজারকে সে বোঝাচ্ছে, সতর্ক করতেছে যে আমি যেগুলো বলতেছি সেগুলো যদি তুমি না শোনো, তাহলে তুমি বিপদে পড়ে যাবে। অ্যান্ড রিমাইন্ডস হিম অফ দ্য পাওয়ার স্ট্রাকচার ইন দ্য কলোনি। এবং কলোনিতে যে পাওয়ার পাওয়ার স্ট্রাকচারটা আছে, কে আসলে তাকে রক্ষা করতে পারে আর কে তাকে রক্ষা করতে পারে না, এই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা হয়েছে। হ্যাঁ, অতএব দেখা যাচ্ছে ট্রিফ্রি কি তাকে রক্ষা করতে পারলো শেষ পর্যন্ত, বলো তো? নাকি ট্রিফ্রিকে ওখান থেকে বাতিল করা হলো, সরানো হলো, কোনটা? শীত থেকে টিপসিকে স্যার। সরানো হলো। হুম। আচ্ছা, সিজারকে যখন আটক করা হয়েছে, তখনই আফরাজনের সাথে ওনার দেখা হয়েছে। হুম। হুম। দেখা হ্যাঁ, যখন কাক এখানে নিয়ে এসেছে, তাই না? হ্যাঁ। মৃত্যুর এখানে কিছুক্ষণ আগেই আফরাজনের সাথে ওনার একটা গিয়েছিল, কনভারসেশন ছিল। এখানে আছে টেক্সটে, ইয়ে আছে, তা বলুন না যে তার সাথে কথাবার্তা, তার আচার আচরণ দেখেই তাকে যেভাবে বর্ণনা করা হয়েছিল তার থেকে তার কাছে আরো বেশি মনে হচ্ছে যেন সে, হ্যাঁ, তার থেকে অনেক বেশি কিছু, এরকম আর কি। ইফ হি অ্যাকিউজেস হিজ ক্যাপচার্স অফ লাইং হি মাইট মেক থিংস ওর্স ফর হিমসেলফ। তো যাই হোক, এখানে কথাগুলো আছে। আহ তারপরে এখানে কি বলছে, স্টিল বাউন্ডেড বাই আ কোড অফ অনার। তো তারা তো একটা নির্দিষ্ট কোড মেনটেন করে, তাই না? তাই বলছে সিজার ইনসিস্ট হি ওয়ান্ট স্ট্রাইক ফার্স্ট। সে কখনোই, দেখো, এই যে একটা কালচার, হ্যাঁ, যে সে কখনোই শুরুতে কাউকে আঘাত করবে না, কারণ তাদের একটা কোড অফ কন্ডাক্ট আছে। ইভেন সো হি ইজ রিটার্নিং ফ্রম দ্য রোমান্টিক হিরো ইনটু আ মোর অ্যাকশন আংরি হিরো। হ্যাঁ, মানে যদিও সে প্রতিবাদী হয়ে উঠছে, তারপরও সে মনে মনে ভাবছে কি, যে আমি শুরুতে কাউকে আঘাত করবো না। লাভ হ্যাজ অ্যালাউড হিম টু বি ভালনারেবল। যে তার প্রেমের কারণে, হ্যাঁ, ইমান্ডার প্রতি সে হয়তো কিছুটা দুর্বল হয়ে গেছে, অরক্ষিত হয়ে গেছে। তারপরে হুইচ ইজ আ লাক্সারি হি ক্যান নট অ্যাফোর্ড ইন স্লেভারি। দ্য ন্যারেটর ড্রপস হিন্টস সিজার ইজ ক্রেভিং ওয়ার। এবং ন্যারেটরও কিছুটা সিজারকে বোঝাচ্ছে, হ্যাঁ, যে যুদ্ধ কিন্তু সামনে একটা হতে যাচ্ছে, কনফ্লিক্ট একটা হতে যাচ্ছে, রিভেঞ্জ নিতে পারে সিজার। হ্যাঁ, দো হি প্রমিসেস নট টু হার্ম এনিওয়ান। যদিও সিজার বলেছে কি যে সে কারো ক্ষতি করবে না, তারপরেও হয়তো বা সিজার কি করতে পারে, যে সিজার ইজ ক্রেভিং ওয়ার, কনফ্লিক্ট অ্যান্ড রিভেঞ্জ। এটা হয়তো ন্যারেটর আবার বোঝাচ্ছে তার সেটলারদেরকে। হুম। আর এদিকে দ্য ন্যারেটর মিন ওয়াইল বিগিনস টু বি ওয়ারি। শি মে বি ওয়াচিং সিজার ফর হিজ ওন সেফটি। হ্যাঁ, বাট হার মেইন গোল ইজ টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য হোয়াইট সেটলার। দেখো, রাইটার নিজেও সবসময় কি করছে, হয়তোবা সে সিজারকে নিয়ে কিছুটা ভেবেছে বা ভাবছে তাকে রক্ষা করার জন্য, কিন্তু আলটিমেটলি সে কিন্তু হোয়াইট সেটেলারদেরই রক্ষা করার জন্য ভাবছে। শি নোজ সিজার হ্যাজ আ লট অফ ইনফ্লুয়েন্স ওভার আদার স্লেভস।
If he rebels, they will follow. As an Englishwoman, she has an interest in keeping the plantation intact. হ্যাঁ, রাইটার কি করছে যে অন্তত প্ল্যান্টেশন যেন ঠিক থাকে ইংলিশ উইমেনদের স্বার্থেই। বুঝতে পেরেছো? তারপর কি হচ্ছে, রিগার্ডলেস আর অ্যাডমিরেশন ফর সিজার রিমেন্স কনস্ট্যান্ট। তারপরেও সিজারের প্রতি তার যে প্রশংসা, ভালো লাগা, এটা কিন্তু শেষ পর্যন্ত ছিল। শি ডিভোটস দ্য লার্জ সেকশন অফ দ্য বুকস টু আর ট্রাভেলগ। হ্যাঁ, কিভাবে ভ্রমণ কাহিনী ইত্যাদি নিয়ে সে বইটা লিখেছে, ওগুলো দরকার নেই। আমরা মানে এখানে না ন্যারেটরের দিক থেকে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, যে ন্যারেটর কিভাবে বিষয়টাকে তুলে ধরেছে। এই জায়গায় আমরা একটু দেখি যে দ্য নেটিভ সাউথ আমেরিকানস এন্ড আফ্রিকানস এগেইন ফাংশন অ্যাজ বোথ ইগনোরেন্ট ইনোসেন্ট অ্যান্ড দ্য এক্সোটিক ফ্রাইটেনিং আদার। হ্যাঁ, দেখো তাদেরকে কি বলা হচ্ছে, ইগনোরেন্ট ইনোসেন্টস, মানে তারা হয়তো অশিক্ষিত, তারা হয়তো অমার্জিত, কিন্তু তারা হচ্ছে নিষ্পাপ। তারা কারো ক্ষতি করে না সরাসরি। হ্যাঁ, তারা কারো কি বলবো স্বার্থের জন্য কারো ক্ষতি করে না। কিন্তু হোয়াইট পিপলরা হয়তো শিক্ষিত, হ্যাঁ, তারা অনেক জানে, ধর্ম বুঝে, কিন্তু তারপরও তারা কি হুম ইনোসেন্ট নয়, বরং তারা পাপী, কারণ তারা প্রতারণা করতেছে, চিটিং করতেছে, কথা দিয়ে কথা রাখছে না। দেখো, ইউরোপিয়ান শোড অফ দিয়ার টেকনোলজি ইন ম্যানি রেকর্ডস অফ ক্রস কালচারাল কাউন্টার্স অ্যান্ড ইন অরোনোকো দ্য ন্যারেটর নোটস দ্য নেটিভ পিপলস অ হোয়েন আ ইউরোপিয়ান সেটস অফ ফায়ার ইউজিং মিরর্স। হ্যাঁ, দেখো মিরর, তারপর ইন অরোনোকো দ্য ন্যারেটর্স নোট দ্য নেটিভ পিপলস অ হোয়েন আ ইউরোপিয়ান সেটস অফ ফায়ার ইউজিং মিরর। ওই যে আগুন জ্বালানো, হ্যাঁ, আয়না দিয়ে আগুন জ্বালানো, এটা নেটিভ পিপল অবাক হয়ে গেছে। এটাও ন্যারেটর খেয়াল করেছে যে তারা হয়তোবা, দেখো তাহলে ইউরোপিয়ানরা সায়েন্সে, ধর্মে, শিক্ষায় দীক্ষায় উন্নত, কিন্তু আসলে মানসিক দিক থেকে, তাই তো, নীতি নৈতিকতার দিক থেকে কি কারা বেটার, ইউরোপিয়ানরা নাকি নেটিভ বা ব্ল্যাক এই সেটেলার ইয়ারা, আফ্রিকান? নেটিভ আমেরিকান অ্যান্ড হ্যাঁ, আফ্রিকান। যারা এত নিষ্পাপ, এত কম জানে যে তারা আয়নার সূর্যের ইয়াতে ধরে ব্যাকগ্রাউন্ডে ধরে যে আগুন জ্বালানো যায়, এটা যে তারা অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কত তারা ইনোসেন্ট। শি ব্রিফলি অবজার্ভস হাউ ইউজুয়াল দ্য ইউরোপিয়ান সিম টু দ্য নেটিভ। হ্যাঁ, নেটিভদের কাছে ইউরোপিয়ানরা পুরো অন্য ধরনের, যেন তারা মানুষ না, অন্য কিছু। ইস কালচার গ্রিটস দ্য আদার উইথ আ সেন্স অফ ও অ্যান্ড ওয়ান্ডার। একদিকে ইংলিশ পিপলরা, যারা হচ্ছে আফ্রিকান বা আমেরিকান, তাদেরকে গ্রহণ করছে, সাউথ আমেরিকান পিপলদেরকে একরকম, একইভাবে নেটিভরা আবার হোয়াইটদেরকে গ্রহণ করছে একরকম। তাহলে বলতেছে কি, যেখানে এক এক কালচার এক কালচারকে কি করছে, গ্রিট করছে সম্পূর্ণ অবাক হয়ে, আশ্চর্য হয়ে। সিজার সার্ভ অ্যাজ এ কালচারাল ব্রোকার আর গো বিটুইন। সে তো মোটামুটি যেহেতু একটু ফ্রেঞ্চ জানতো, ইংলিশ জানতো, তাই না, সেই জন্য সে ওখানে একটা মধ্যস্থতাকার হিসেবে কাজ করেছে। হোয়েন দ্য ইউরোপিয়ান অ্যান্ড নন ইউরোপিয়ান কালচারস মিট, তারপরে সে কালচারাল একটা কি হিসাবে কাজ করেছে, কালচারাল একটা ট্রান্সমিটার হিসাবে কাজ করেছে, তাই না? হ্যাঁ। দ্য নিউ ওয়ার্ল্ড অলসো ক্যারিজ অ্যান এয়ার অফ মেনান্স টু দ্য ন্যারেটর। Caesar's escaped with the electric eel when he is almost killed by trying to catch it with a bare hands. Beside adding a jarring comic effect, মানে এখানে দেখানো হচ্ছে সংক্ষেপে যে কিছু কিছু কাহিনী আছে, যেমন সিজার যখন পালাতে গিয়েছিল। কি একটু বাড়ানো যাবে? হ্যাঁ বলো। হুম। সাউন্ড কি একটু বাড়ানো যাবে? সাউন্ড এখান থেকে তো সাউন্ড বাড়ানোর কিছু নেই। আমি তো এখান থেকে সাউন্ড তো সম্পূর্ণ দেওয়া আছে আমার। না স্যার, সাউন্ড ঠিক আছে স্যার। এটা তোমার ওখানে দেখো কোনো সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আমার ওকে এখান স্যার। থেকে তো সাউন্ড বাড়ানোর কিছু নাই। তারপর হচ্ছে দ্য সেন্স অফ আ ডেঞ্জারাস ওয়ার্ল্ড উইথ স্ট্রেঞ্জ ক্রিয়েচার্স। হ্যাঁ, যে সিজার যখন একটা ইলেকট্রিক ইল, ইল মাছ বুঝি তো আমরা নাকি, ইল মাছ, ইলেকট্রিক ইল চিনি, যার গায়ে স্পর্শ করলে কি কি হয়, বিদ্যুতের শক লাগে নাকি? হ্যাঁ, তা সেগুলো যে জানতো না এরা, সেটাও দেখেও মানে ন্যারেটর অবাক, যেরা কত শিক্ষায় দীক্ষায় কত পিছিয়ে, হ্যাঁ, কালচারাল দিক থেকে জ্ঞান বিজ্ঞানে কত পিছিয়ে, তারপরে তারা হয়তো বা ইউরোপিয়ানদের থেকে অনেক উন্নত। দেখো, এবং এদেরকে কি দুটো শব্দ ইউজ করেছে, শি ফ্রিকুয়েন্টলি ইউজেস দ্য ওয়ার্ড বারবারাস, ব্রুটাল আর আনসিভিলাইজড। এই শব্দ দুটো কিন্তু রাইটার নিজেও ইউজ করেছে। হ্যাঁ, বারবারাস, ব্রুটাল আর আনসিভিলাইজড টু ডেসক্রাইব অ্যাসপেক্টস অফ দ্য স্লেভস লাইভস ইন আফ্রিকা অ্যান্ড শি অবজার্ভ সুরিনাম থ্রু আ সিমিলার লেন্স। একইভাবে সুরিনামের যারা নেটিভ পিপল ছিল তাদেরকেও কিন্তু তিনি একইভাবে বলছেন। হ্যাঁ, তারা হচ্ছে ব্রুটাল, আনসিভিলাইজড, বারবারাস, এইভাবে। তার মানে কি, রাইটার যদিও, বাফরাভিয়ান যদিও সিজারকে ভালোবাসতো,
কিন্তু তিনি কি আসলে হোয়াইট মানসিকতা ত্যাগ করতে পেরেছেন? বলো। তিনি তার সেই হোয়াইট সুপ্রিমেসির যে মানসিকতা, সেটা কিন্তু ত্যাগ করতে পারেনি, তাই না? কারণ তার ওয়ার্ড চয়েসের মধ্য দিয়েই কিন্তু সেগুলো বোঝা যায় যে তিনি হয়তো সেগুলোকে পুরোপুরি পরিবর্তন করতে পারেনি, গ্রহণ করতে পারেনি। ঠিক আছে, ওকে। তা কি বুঝতে পারছো? এরকম ভাবে বিভিন্ন কালচারাল বিষয়গুলো আছে, ধর্মীয় দিক থেকেও আছে, হ্যাঁ, কথাবার্তা ওয়ার্ড চয়েসের দিক থেকে আছে। এগুলো একটু এভাবে বুঝতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেন গুলো আসে, যেগুলো হয়তো বা সরাসরি তোমার কমন পাওয়া সম্ভব না। অনেক সময় আসে কিছু কিছু কোশ্চেন যেগুলো সরাসরি কমন আসবে না, কিন্তু গল্পগুলো যদি জানা থাকে তুমি এগুলোকে কিন্তু ইনক্লুড করার মাধ্যমে আনসারটাকে নিজে তৈরি করতে পারবা। হ্যাঁ, এছাড়াও দেখো, দ্য নেটিভ ওয়ার্ডস ক্যাপ্টেন্স অ্যাপিয়ারেন্স টেরিফাইস হার, তাদের চেহারা শুরু তো তাদের কাছে কি দেখো টেরিফাইং। হুম, দেখো, শি ডেসক্রাইব দেয়ার সেলফ মিউটিলেশন রিচুয়াল ইন গ্রাফিক ডিটেল। সেলফ মিউটিলেশন, হ্যাঁ, দ্য দিস রিচুয়াল লাইকলি ইনভেন্টেড বাই বেন, পসিবল টু শক দ্য রিডার উইথ গ্রোটেস আদারনেস অফ দ্য ট্রাইব। মানে কি, তাদের নিজেদের ভিতরে যে যুদ্ধ, হত্যা করার, বা হচ্ছে, মানে কি বলবো, আমরা আগে, বিশেষ করে তোমরা যখন জোনাথন সুইফট বা রবিনসন ক্রুসো পড়বে, এরপর রবিনসন ক্রুসো দেখবো, যে ওখানে ক্যানিভাল আছে। ক্যানিভাল নামটা শুনেছো কখনো? ক্যানিভাল, হুম, ক্যানিভাল নাম শুনেছো? আমার কথা শোনা যাচ্ছে না? কি অবস্থা, বলো। জি জি স্যার, স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ক্যানিভাল নামটা শুনেছো কখনো? ক্যানিভাল কি জিনিস? স্যার নরখাদক। হ্যাঁ, হ্যাঁ, মানুষকে যারা নিজেরা খায়, মানুষ খাদক নাকি, মানুষ খেকো মানুষ, এটা। তো ঠিক ওইরকম বিষয় কিন্তু এই হয়তো নেটিভদের ভিতরে ছিল, কারণ ওরকমই। হ্যাঁ, সিজার উইল লেটার রিএনেক্ট দ্য রিচুয়াল ফর অনার্স as the war captains do. Instead of showing his valor in battle, is তবে হচ্ছে the narrator mentions gold dust. গোল্ড ডাস্ট কি জিনিস বলো? ওই বালির ভিতরে, পানির ভিতরে, তাই না? দেখবে যে ইউটিউবে বা অনেক সময় ফেসবুকে ভিডিও থাকে, যে মাটি গলিয়ে গলিয়ে কি করে অনেক সময় সোনা, বা সোনার যে টুকরা, তাই না, বালি, যেগুলো স্যান্ড, গোল্ডেন স্যান্ড, এগুলোকে অনেক সময় কুড়ায়, হ্যাঁ, সংগ্রহ করে মানুষ। এখানেও সে গোল্ড ডাস্ট ইউজ করেছে ইন রেফারেন্স টু আ রিমার্ড সিটি অফ গোল্ড ইন সাউথ আমেরিকা। দ্য ন্যারেটার্স রিগ্রিড সেভারাল টাইমস। এগুলো আসলে অত দরকার নাই। যাক, এটা থেকে আমরা বুঝতে পেরেছি কয়েকটা জিনিস, যে ধর্মীয়, আর একটা হচ্ছে রিচুয়ালগত কালচারাল যে ব্যাপারটা, আর একটা হচ্ছে দৃষ্টিকোণ। হ্যাঁ, যে ইউরোপিয়ানরা আসলে নেটিভ পিপলদেরকে কিভাবে গ্রহণ করতো বা কিভাবে দেখতো, এই জায়গাগুলো কিন্তু এখানে টেক্সটে সুন্দর করে ফুটে উঠেছে। তা তোমরা চেষ্টা করবা, যদি পুরোটা না পারো মাঝে মাঝে স্ক্যান করবা, স্ক্যান করে কোন জায়গাটা খুব আকর্ষণীয় বর্ণনা আছে সেগুলো একটু থরলি একটু পড়ার চেষ্টা করবা, যাতে আমাদের কোশ্চেন আনসারে যদি কোনো কোটেশন থাকে আমরা যেন একটু বুঝতে পারি। ঠিক আছে তো? হ্যাঁ, এগুলো একটু বুঝতে পারি। তো যেহেতু পুরোটাই একটা আলোচনা, পুরোটার মধ্যে একই কথা বারবার ঘুরে ফিরে আছে, এই জন্য আমি আর আলোচনা করতে যাচ্ছি না, বরং তোমরা এটা পড়ে আহ, একসাথে যদি পুরো শীটটা পড়ে ফেলো তাহলে একটা ধারণা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, আর আবারও বলতেছি, টেক্সট না পড়ে বা টেক্সট সম্পর্কে ধারণা না নিয়ে নভেল সম্পর্কে কোশ্চেন আনসার করাটা কিন্তু অনেকখানি কঠিন। বুঝতে পেরেছো? অনেকখানি কঠিন হবে। তো দেখো, এগুলো ঘুরে ফিরে একই কথা, একই কথা, শুধু একটু কোশ্চেনের আদলে বা ডিসকাশনের আদলে এগুলো বলা আছে। তারপরে এগুলো প্র্যাকটিক্যাল লাইফের সাথে একটু বর্ণনা করা আছে, সোশ্যাল কালচারের সাথে কিছুটা বলা আছে এগুলোকে, যে দ্য টোল অফ স্লেভারি, স্লেভারি কি পরিমাণ ক্ষতি করেছিল আসলে সমাজের। হ্যাঁ, একই সাথে নেটিভদের, একই সাথে হোয়াইট পিপলদের, হ্যাঁ, কিভাবে ক্ষতি করেছে সেটা কিন্তু দেখানো হয়েছে। দেখো, যে বেন রাইটস ফর দ্য 17th সেঞ্চুরি রিডার্স হু হ্যাভ অ্যাকসেপ্টেড স্লেভারি অ্যাজ আ ওয়ে অফ লাইফ। দেখো, স্লেভারিও যে এক উপায় বা একটা পথ, সেটা অরণকোস ফাইট ফর ফ্রিডম অ্যান্ড হিজ কন্ডেমনেশন অফ স্লেভ ট্রেডার্স রিভিলস দ্য হিউম্যান কস্ট অফ স্লেভারি। হ্যাঁ, যে আসলে মানুষ স্লেভারি থেকে মুক্তি পাওয়ার জন্য কত জীবন তারা দিয়েছে, হ্যাঁ? কত যুদ্ধ হয়েছে, এবং বারবার তাদেরকে জীবন দিতে হয়েছে। হি অ্যান্ড ইমোয়েন্ডা ল্যাক পাওয়ার ওভার দেয়ার ওন বডিজ অ্যান্ড লাইফস।
এবং স্লেভারি যা বা স্লেভ পিপলেরা যে আসলে ক্ষমতা রাখে না, এরা যে ক্ষমতাহীন, সেটা কিন্তু ইমোয়েন্ডা এবং এই সিজারের বা হচ্ছে অরণকুর লাইফের মাধ্যমে কিন্তু উঠে এসেছে। যে তাদের সকলের পক্ষে কি এটা সম্ভব? ধরো দেখো, স্লেভরা কিন্তু প্রথমে বিদ্রোহ করলো, বিদ্রোহ করে কি তারা কি শেষ পর্যন্ত সেই বিদ্রোহ কন্টিনিউ করতে পেরেছে? বলো তো। হুম। না স্যার। হ্যাঁ, পারেনি। কারণ কি? স্যার তারা অনেকে, এবং তারা যখন বিদ্রোহটা বন্ধ করে স্লেটদের সাথে চলে গেল, তখন নিশ্চয়ই যারা লিড করেছে ওই সময়ে তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। হুম। মানে যেগুলো খুবই করুণ। হ্যাঁ, মানে এই নভেলটা পড়তে গেলে, আরেকটা আছে ফোর্থ ইয়ারে বিলাভড, এই দুটা পড়লে তুমি দেখতে পাবা যে হোয়াইট মানুষেরা, পিপলেরা কত নিষ্ঠুর ভাবে এই ব্ল্যাক পিপলদেরকে হত্যা করেছে। এখন কি এরকম হচ্ছে না? বলো তো, এক জাতি আরেক জাতিকে হত্যা করছে না? বলো। তখনকার থেকে মনে হচ্ছে এখন কি আরো বেশি হিংস্র না মানুষ? বলো তো। জি স্যার, এখন তো বাচ্চাদেরকেও মেরে ফেলে, তখন তো হ্যাঁ, শুধু মানে বড়দের। একদম বোমা মেরে তো উড়িয়ে দিচ্ছে পুরো। মানে একদম পশু পাখিকেও মনে হয় আমরা এরকম করে হত্যা করি না। হ্যাঁ, পশু পাখিকেও এরকম করে হত্যা করা হয় না যেটা এখন মানুষকে করা হচ্ছে। এই জায়গাগুলো খুবই, হ্যাঁ, ইনহিউম্যান। তাই বলছে দেখো, হোয়েন অরোনোকো ইজ ক্যাপচার্ড হিজ নোবিলিটি ইজ পুট টু দ্য টেস্ট, যে কতটুকু সে নোবেল। স্লেভারি বিকামস আ ট্রায়াল অফ ক্যারেক্টার ফর দ্য হিরো। তাকে অ্যাট ফার্স্ট হি ফাইটস ইউজিং দ্য স্কিলস অফ ডিপ্লোমেসি, কিন্তু সে আর কতক্ষণ ডিপ্লোমেসি ধরে রাখবে? হ্যাঁ, হি নেগোশিয়েট উইথ দ্য শিপ ক্যাপ্টেন ফর হিজ রিলিজ ফ্রম দ্য চেইন অ্যান্ড টেলস হিজ ফেলো স্লেভ টু অ্যাকসেপ্ট দেয়ার ফেট উইথ কারেজ। যেটা ওই যে যখন তাকে ধরে নিয়ে আসলো শিপ ক্যাপ্টেনরা, হ্যাঁ, শিপ মেয়েদেরা, তখন সে হয়তো আলোচনা করার মাধ্যমে সে রক্ষা করতে পেরেছে কি? পারেনি, তাই না? তারা তাকে ঠকিয়েছে বারবার। যে যে যারা ভালো, তারা মানুষকে বিশ্বাস করে সহজেই, কিন্তু সেই বিশ্বস্ততার সুযোগ গ্রহণ করে তাদেরকে কিন্তু ঠকানো হয়। হ্যাঁ, বলছে ইন সুরিনাম হাউএভার হি লার্নস দ্যাট গুড বিহেভিয়ার ওয়ান্ট মেক স্লেভারি এনি বেটার। সে বুঝতে পেরেছিল যে ভালো আচরণ করে কখনোই স্লেভদের অবস্থানের পরিবর্তন করা যাবে না। দ্য কন্ডিশন ইজ ডিহিউম্যানাইজিং নো ম্যাটার হাউ নোবলি হি অ্যান্ড আদার ট্রাইস টু বিয়ার ইট। হ্যাঁ, মানে যত মহৎভাবেই সে চেষ্টা করুক না কেন, দিন দিন অমানবিক হয়ে যাচ্ছে। Plus, he cannot negotiate with the European slave masters because they don't keep their promises. After failed attempts to buy his freedom from Trifri, Oronoko sees his trapped as a slave no matter what. হ্যাঁ, সে বুঝতে পেরেছে যে আমরা অলরেডি ট্র্যাপে পড়ে গেছি, এখান থেকে মুক্তির কোনো উপায় নেই। হি ডিটারমাইন্স দ্য অনলি ওয়ে টু ফাইট ভায়োলেন্স, তাই তো, থ্রু দেখো ইনজারেকশন অ্যান্ড রিভিলিয়ন। একমাত্র বিদ্রোহ করা ছাড়া, প্রতিবাদ করা ছাড়া, যুদ্ধ করা ছাড়া সম্ভব না এখান থেকে রক্ষা পাওয়া। His captors then punish him brutally. The story shows that slavery brings out the worst and most violent of human impulses. হ্যাঁ, এভাবে দেখানো হয়েছে যে কিভাবে স্লেভারি আসলে মানুষ, সমাজ, পরিবারের কত ক্ষতি করতেছে। হ্যাঁ, এগুলো তো যাক, এগুলো মনে হয় না আমাকে আর বার পড়ে বলা লাগবে, তোমরা এখন নিজেরাই এগুলো পড়ে নিতে পারবা। তো একটু সবাই পড়ে নিও, ঠিক আছে তো? এই শীটটা কি সবাই পড়েছো না পড়োনি? হ্যাঁ, বিশেষ করে স্যার এই, পড়েছি, শেষ হয় নাই। হ্যাঁ, এটা একটু ভালো করে পড়বা। হ্যাঁ, অরণ্যকি অ্যান্ড অ্যালেগরি অফ কলোনি, এখানে যে তিনটা নভেল আছে বিশেষ করে, জোনাথন সুইফট, রবিনসন ক্রুসো এবং অরণ্যকি, তাই তো? এখানে হচ্ছে কলোনিয়ালিজম এবং রিলিজিয়নের একটা অ্যালেগরিক্যাল উপস্থাপনা আছে। সেই জায়গাটাকে একটু বেশি করে গুরুত্ব দিবা, কারণ এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে কিন্তু এরকম ভাবে আসে। আচ্ছা, তো দেখি আমরা এখানে একটু এবারে কোশ্চেন কি কি দেওয়া হয়েছিল একটু দেখি। অরণ্যক এই এখানে তিনটা ক্যারেক্টার গতবার এসেছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ ইমান্ডা, আর হচ্ছে হরর অফ স্লেভারি, এটা চলে এসেছে। এখন আছে এলাবোরেটলি ডিসকাস দ্য থিম অফ এন্টি কলোনিয়ালিজম অ্যাজ ইউ ফাইন্ড ইন অরনোকো, এই জায়গাটা। হ্যাঁ, আর ক্যারেক্টার হচ্ছে দ্য ক্যারেক্টার অফ অরনোকো। তাহলে অরনোকো আর ইমান্ডা এই দুটার ক্যারেক্টার ঘুরে ফিরে আসে, আর সাথে সাথে এন্টি কলোনিয়ালিজম, ঠিক আছে তো? আর হচ্ছে এই যে এখানকার যে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, হ্যাঁ, হরর অফ স্লেভারি বা ডেপিক দ্য হররস অফ স্লেভারি অ্যান্ড দ্য হার্শ অ্যাটিটিউডস অফ দ্য ইউরোপিয়ান কলোনিস্ট ইন অরনোকো। এই হার্শনেস, এই
দুইটা তিনটা ইয়ার মধ্যে প্রশ্ন করে ফিরে আসে। এই জন্য তোমাদের জন্য এবার দেখা যাক কোনটা আসে এর ভিতরে। উপরেরটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথমটা, কলোনিয়ালিজমের ব্যাপারটা। এবং রাইটার যেখানে এন্টি কলোনিয়াল ওয়েতে তুলে ধরেছে যে আসলে তিনি সরাসরি হয়তো অরণ্যকে সাহায্য করতে পারেনি, কিন্তু তার লেখনের মাধ্যম দিয়ে তিনি চেষ্টা করেছেন অরণ্যক সাইড গ্রহণ করতে এবং কলোনিয়াল বিষয়টাকে, কলোনিয়ালিজম বিষয়টাকে তার যে নেগেটিভ সাইড সেটার মাধ্যমে উপস্থাপন করতে চেষ্টা করেছে। ঠিক আছে। দ্য ট্রিটমেন্ট অফ কলোনিয়ালিজম মোটামুটি সব আহ, যেগুলো মোটামুটি থিমেটিক একটা ব্যাপার সেগুলো এখানে দিয়েছি, তোমরা একটু করে নিবে। এবং তোমাদের যে বই আছে তোমাদের কাছে টেক্সট বাদে রামজি সেন বা এরকম কার বই আছে বলো তো? অরণকুর কোন রাইটারের বই আছে? সবাই কি শুনতে পাচ্ছ নাকি বই নাই? স্যার জি স্যার সেনের লায়েক আলী। সেনের? স্যার মোহাম্মদ লায়েক আলী আছে, সেন এবং মোহাম্মদ আহ, লায়েক আলীর আছে স্যার। বাদে। আচ্ছা, ওখানে দেখো তো সামারি ডিটেল ইন সামারি, ডিটেল সামারি আছে কিনা, চ্যাপ্টার ওয়াইজ বা এরকম করে ডিটেল সামারি আছে? হ্যাঁ স্যার, সামারি উইথ ক্রিটিক্যাল কমেন্টস আছে। হুম হুম, সামারি উইথ ক্রিটিক্যাল কমেন্টস, এইটা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? মানে দুই তিনটা জায়গা থেকে পড়বা, যারা নভেলটা পড়েছো তাদের জন্য আরো সুবিধা হবে এবং ডিসকাশন লেভেলটা আরো বেশি বাড়বে, তোমার উপস্থাপনাটা সুন্দর হবে এইগুলো পড়লে পারে। তথ্য পরীক্ষা শুধু সামারি লিখলে হবে না, উপস্থাপন করতে হবে। তো সেই জন্য তোমাদের কাজ হলো এই যে শীটটা এখানে দিয়েছি, শীট সহ তোমাদের কাজ হবে তোমাদের যার যার বই আছে সেই বই থেকেও একটু ক্রিটিক্যাল কমেন্ট টমেন্ট সব পড়ে ফেলা, মনে থাকবে? হুম। যার যা বই আছে তার সেই বই থেকে তোমরা একটু পড়ে ফেলবা। তো যদি সমস্যা থাকে তো আগামী ক্লাসে আলোচনা করব, তা না হলে এটার আমি কোশ্চেন আনসার গুলো আজকে শেয়ার করে দিব, যেগুলো মোটামুটি এখানে আছে। এখনই মুখস্থ করার দরকার নেই। আমি বলছি কি সবসময় কোশ্চেন আনসার গুলো একটু রিভাইজ দিবা শুধু, ঠিক আছে? রিভিশন দিবা, কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। মুখস্থটা শুরু করব প্রায় যখন আমাদের 50% টাইম চলে যাবে তখন থেকে। এখন থেকে মুখস্থ করবা না, আগে আর একটু পড়ে নাও, আর একটু আপগ্রেড হয়ে নাও। মোটামুটি 4-5 মাস চলে যাওয়ার পর থেকে আমরা মুখস্থ বা এই জাতীয়গুলো করার চেষ্টা, এখন শুধু বারবার পড়ো আর বোঝার চেষ্টা করো। আচ্ছা, এরপর থেকে আমরা কোনটা পড়ার চিন্তা ভাবনা করছিলাম বলো তো? স্যার ফ্রান্সিস বেকন। বেকন। ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন, তাই না? আমরা ফ্রান্সিস বেকন নেক্সট ক্লাস থেকে একটু আলোচনা করা শুরু করব, ফ্রান্সিস বেকনের পড়া। হুম, স্যার, বলো। নতুন নোভেলের টাইম কি আজকে দিয়ে দিবেন? ওটা আগামী দিন দিই, ঠিক আছে, কারণ এটা একটু শেষ করে ফেলো। আগামী ওকে দিন দিই, স্যার। ঠিক আছে। হুম। দাঁড়াও, ওই চকলেট গুলো আমি খেয়ে ফেলছি, এগুলো তোমার জন্য নিয়ে এসছি। হ্যাঁ বলো। আরো আছে। হ্যাঁ, আমার তিনটা বই কেনা বাকি আছে, ওই যে আপনার নাম্বার কেউ কথা কিছু বললাম। বলতেছো? সানজিদা, কিছু বলতেছো? না স্যার, হাত লাগে আনমিউট হয়ে গেছে। ও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হুম, ওকে। তাহলে আজকে আহ, মোটামুটি এটুকুনি আলোচনা করলাম, আর নতুন টপিক হয়তো শুরু করার সুযোগ নেই, এটা জাস্ট একটু আলোচনা করে ছেড়ে দেওয়া। এখন বাকিটা তোমরা একটু ভালো করে পড়বা। হুম। আর যেগুলো নিয়ে আলোচনা করার আমি একটু করার চেষ্টা করলাম, তোমরা আলোচনা করে বিষয়গুলোকে একটু বুঝে নিও। যদি তারপরে কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা আগামী ক্লাসে একটু দেখবো। হ্যাঁ, তবে আগামী ক্লাসে আমাদের মূল পড়াটা হবে ফ্রান্সিস বেকনের এই জায়গাটা, আমরা এসে গুলো দিয়ে শুরু করব। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমি এটা একটু স্টপ করে দিলাম স্ক্রিনটা। আচ্ছা, এখন তোমাদের পড়াশোনা কেমন চলতেছে একটু আলোচনা করি, যেহেতু একটা এই বিষয়ে আমরা কিছুটা পড়েছি। দুইটা আমরা মোটামুটি আমরা শেষ করলাম, ওদিকে তিনটা ড্রামা, তাই তো? তিনটা ড্রামা, এদিকে হচ্ছে কয়টা, চারটা পোয়েট্রির, 16-17 সেঞ্চুরি পোয়েট্রি।
এদিকে নভেল আছে মনে করো 4টা, এই নভেলটা আমরা এভাবে পড়তে পড়তে চলে যাব, ফিকশনে চলে আসতেছি। এখন তোমাদের কি পড়াশোনা করতেছো তো, নাকি অবস্থা সবাই? হ্যাঁ, নিয়মিত পড়াশোনা হচ্ছে? বলো তো। জি জি স্যার। স্যার। হুম। একটু একটু বলো তোমাদের পড়াশোনা রিলেটেড কোনো প্রবলেম বা কি একটু থাকলে একটু বলো। তোমরা কিন্তু অনেকেই নিয়মিত ক্লাস করছো না, যতজন থাকার কথা ততজন কিন্তু ক্লাসে আসতেছো না। এটা হলো একটা বড় সমস্যা। হ্যাঁ, যতজন ক্লাসে থাকার কথা ততজনকে কিন্তু আমি পাচ্ছি না। আর এই থার্ড ইয়ারে এসেছো, আমি আবারও বলছি, যেহেতু থার্ড ইয়ারে পড়তেছো, এখানে ওই সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের মতো ফাঁকিবাজি করে উপস্থাপন করো না নিজেকে, ধরা খেয়ে যাবা কিন্তু। বারবার বলছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিন্তু বলা যায় যে থার্ড ইয়ারের তুলনায় অনেক কম। ঠিক আছে, অনেক কম, অনেক ছোট মনে হবে। এই থার্ড ইয়ারটাকে যদি ফাঁকিবাজি করো তাহলে তোমার লাইফ কিন্তু এখান থেকে অনেকখানি ঝরে যাবে। থার্ড ইয়ারে অনেকেই ঝরে যায়, কারণ ফার্স্ট ইয়ার ইমপ্রুভমেন্ট ফেল, সেকেন্ড ইয়ার ইমপ্রুভমেন্ট ফেল, থার্ড ইয়ারে এসে আটকে যায় সবাই অধিকাংশই। আর মোটামুটি যে থার্ড ইয়ার পার করে ফেলে তার ফোর্থ ইয়ার পর্যন্ত চলে যায়। কিন্তু এই জায়গায় আটকানোর কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই জন্য বলবো যে এখানে ওই ফাঁকিবাজি করে কিন্তু চলবে না। এখানে যদি ভালো রেজাল্ট করতেই হয় তাহলে তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, এবং আমি যে কোশ্চেন আনসারগুলো দিচ্ছি সেগুলো তোমাকে ভালো করে শেষ করতে হবে। এবং যেহেতু থার্ড ইয়ারের প্রশ্নের উত্তর আর ফার্স্ট ইয়ারের প্রশ্নের উত্তর কি এক এক স্ট্যান্ডার্ডের হবে, বলো তো? না স্যার। হুম। এবং এখানে কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকখানি কঠিন। থার্ড ইয়ারে অনেকগুলো কোর্স, 8টা কোর্স, এবং এখানে কোনো নন মেজর আছে, কোনো বাংলা সাবজেক্ট আছে, বলো? না স্যার। পুরো 8টা। ওখানে 6টা ছিল, তার ভিতর ছিল 4টা মেন, 2টা ছিল আবার বাংলা দিয়ে লিখতে পারতা, কিন্তু এখানে সেই সুযোগটা কিন্তু নেই। অতএব 8টাই এখানে খুবই শক্ত সামর্থ্য মানে বই। এবং বিশেষ করে ওদিকে রয়েছে আরো তোমার ক্রিটিসিজম, লিঙ্গুইস্টিক্স, যেগুলো তোমাদের কাছে খুব কঠিন মনে হয়, যদিও খুব একটা কঠিন বিষয় না, যে তারপর অনেকের কাছে কঠিন লাগে। হ্যাঁ, এছাড়া রয়েছে নভেল, রয়েছে বড় বড় ড্রামা, রয়েছে এসে রয়েছে। ঠিক আছে, ভিক্টোরিয়ান পোয়েট্রি সহ এদিকে অনেক পোয়েট্রি রয়েছে। একটু নিয়মিত পড়াশোনা করতে হবে, একটু দ্রুত যেতে হবে, কিন্তু নিয়মিত পড়াশোনা করতে হবে। তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হুম। শেষে গিয়ে কিন্তু পথ হারায় ফেলবা। তো এই জন্য তোমাদেরকে বারবার অনুরোধ করছি, একটু ভালো মতো পড়াশোনা করার চেষ্টা করো, নিয়মিত হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তোমাদের তো আর বলে কয়ে বোঝানো যাচ্ছে না। এখন তোমরা ম্যাচিওর্ড হয়ে গেছো, থার্ড ইয়ারে পড়তেছো, মানে অলরেডি তোমরা 50% পার করে এসেছো। রেজাল্ট দিলে বোঝা যাবে যে তোমরা আসলে কতদূর কোথায় আছো, যেহেতু রেজাল্টও একটা ফ্যাক্টর নাকি। অনেকে আবার রেজাল্টের জন্য অপেক্ষায় আছো কি হবে না হবে। রেজাল্ট যখন আসবে তখন আসবে। রেজাল্ট নিতে গিয়ে যদি আমার 4-5 মাস দেরি হয়ে যায় পড়াশোনা করার, এই যে দেখো এখনো রেজাল্টের অপেক্ষায় সবাই পড়ে আছে, অনেকে পড়াশোনা শুরু করিনি, কিন্তু আমরা কি অনেকগুলো টপিক শেষ করে ফেললাম না? হলো, আমরা কিন্তু অনেকগুলো টপিক শেষ করে ফেলেছি। জি স্যার। আগামীতে তোমার রেজাল্ট দিতে দিতে হয়তো বা আমাদের তিনটা তিনটা পেপারেরই প্রায় 90% হয়ে যাবে। হ্যাঁ, 80-90% হয়ে যাবে। তখন এসে অনেকে চোখে নাকে মুখে সরষের ফুল দেখবে। হ্যাঁ। তো যাই হোক, তোমরা যেহেতু আগে থেকে চর্চা করতেছো, আগে থেকে শুরু করেছো, তাহলে একটু সিরিয়াস হও, একটু ক্লাসগুলো ঠিক মতো করো। কারণ কি, ক্লাস না করলে আসলে কিছু হয় না। হ্যাঁ, ক্লাস না করলে বরাবরই একবার ফার্স্ট ইয়ারে থেকে এসেছো, সেকেন্ড ইয়ারের রেজাল্ট এখনো দেয়নি, কি হবে জানি না। থার্ড ইয়ারও যদি একই অবস্থা করো তাহলে লাইফটা মানে কি বলবো, শেষ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। তো এই জন্য তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে যে নিয়মিত ক্লাসগুলো করো। কোনো প্রবলেম থাকলে তো আছি। হ্যাঁ, কোনো প্রবলেম থাকলে তো আছি। এইগুলো একটু খেয়াল করো। আচ্ছা, আর যদি কারো কোনো কথা থাকে একটু বলো। আর আরেকটা বিষয় আমি বলি, আমি যা দিচ্ছি একটু তাই সেগুলো নিয়ে সিরিয়াস হও। যা দিতে অনেকে টেনশন দেখলাম যে আমি যা দিচ্ছি না সেটা নিয়ে ওদের টেনশন বেশি, কিন্তু আমি যেগুলো দিয়েছি সেগুলো হয়েছে কি? আমি তো বললাম যে তোমাকে আমি সময় মতো সবকিছুই দিয়ে দিব। হ্যাঁ, আমার একটু এদিক ওদিক করে হয়তো দু একটা জিনিস দিতে দেরি টেরি হচ্ছে, কিন্তু গুছিয়ে আমি সবই দিব। তুমি এখন ব্যাগ ভর্তি করে নিয়েও নিলাম, কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারবা তো? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, তোমাকে আমি সবই দিয়ে দিব, সবই পাবা, কিন্তু দয়া করে সেগুলোকে ব্যবহার করতে পারতে হবে। হ্যাঁ, আর আমিও দেখাচ্ছে আমারও কাজ এটা সেটা মিলে দু একটা করে ক্লাস এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু আশা করি আমাদের সবকিছু সময় মতো ঠিকই শেষ হয়ে যাবে। এবং আমরা রিভিশন দেওয়ার মতো আশা করি আমরা 2 মাস মিনিমাম টাইম পাবো।
এবার যেমনটা পেয়েছি ওইরকম করে আশা করি আমরা পাবো। গতবার ওরা যেহেতু একটু একটু সমস্যা ছিল, গতবারের সমস্যাটা ছিল হচ্ছে উম, গতবার তো থার্ড ইয়ার অবস্থায় আন্দোলন চলছিল, জুলাই বিপ্লব, তাই না? জুলাই বিপ্লবের ওই সময় তো ওটা থার্ড ইয়ারে ছিল। এবার 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 যারা পরীক্ষা দিচ্ছে থার্ড ইয়ারের, ওরা তো মনে হয় ওই সময় ছিল। হুম, জি স্যার। ছিল। ওখানে ওদের প্রায় 1-1.5 মাস, তাই না, প্রায় 1 মাস 15, প্রায় 20-25 দিন একটু মিস হওয়াতে ওরা একটু পিছিয়ে গেছিল। আশা করি তোমাদের সেই সমস্যাটা হবে না। তোমাদের তো সেকেন্ড ইয়ারও তো এরকম ঝামেলা হয়েছিল নাকি? সেই ঝামেলার সাথে তো ওদের হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওদের পড়াটা একটু বেশি তো টানছই, ওখানে একটা করে টপিক বাদ দিয়ে আমাদেরকে আগাতে হয়েছে। কিন্তু আশা করি তোমাদের সাথে সেটা করতে হবে না। যদিও আমরা প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা পেপার থেকে একটা করে টপিক বাদ দিয়ে পড়বো, তাই না? সেগুলো তো বাদ দিয়ে আমরা সবগুলো সেন্সই পড়বো, কিন্তু আমরা পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা তো সেভাবে পড়বো। কিন্তু তোমাদের একটু নিয়মিত পড়াশোনা করতে হবে। এবং এখন থেকে যেহেতু আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে, ওই প্রত্যেকবারের মতো যেন শেষে গিয়ে হইচই করতে না হয়। হ্যাঁ, এবারও যেমন পরীক্ষা নিলাম, প্রথমে এদের বেশ 2-1 জন খুব ভালো পরীক্ষা দিল, শেষের দিকে দেখা যাচ্ছে পরীক্ষার্থীর পরিমাণ কম। হ্যাঁ, তারা মনে করছিল খুব সহজ হবে। হ্যাঁ, হয়ে যাবে স্যার, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। কিন্তু শেষের দিকে কিন্তু এরকম ভাবে হয় না। কোটেশন গুলো স্যার মুখস্থ করতে কষ্ট হয়ে যায় স্যার। ওটাই তো শক্তি গো। তুমি 50 কেজি তুলতে পারবা না 80 কেজি তুলতে পারবা, সেখানেই তো প্রতিযোগিতা। কঠিন তো হবেই, কঠিন তো হবেই। এই জন্য তো টেক্সট পড়ানো, যাতে তুমি টেক্সটের সাথে মিলিয়ে কোটেশন গুলো পড়লে মনে থাকবে। সব কোটেশন না হোক, হয়তো দেখা যাচ্ছে 6টা দেওয়া আছে, তুমি 2টা বাদ দাও, ওইগুলোকে তুমি প্যারাফ্রেজ আকারে দাও, কিন্তু অন্তত 4টা 5টা তো দিবা, 3টা 4টা তো দিবা, তাই না? এবং এখানে তো কোটেশন গুলো অনেক ক্ষেত্রে একটু বড় হয়, ছোট ছোট করে কোটেশন তো দেওয়া যায় না। তুমি যদি কোটেশন শুধু ওই ডট ডট দিয়েই দাও, তাহলে কোটেশনের তো মূল শক্তি থাকতেছে না। হ্যাঁ, কোটেশন গুলো রঙিন পেপারে আলাদা করে লিখে বলো, দিতাম বুঝি আর নাই, কি। বলো। হুম। আর এক একটা মানে ব্যাপার কি করতে হবে, কোটেশন মনে রাখার সহজ উপায় হলো তোমাকে বারবার পড়ে ওগুলোকে লিখতে হবে। যে তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি এই কোশ্চেনে যে, আর দেখো কোশ্চেনে তো ঘুরে ফিরে কোটেশন কি এলোমেলো বেশি নাকি মোটামুটি সিমিলার কোটেশনই বেশি? দু একটা এদিক ওদিক আছে মনে হয়, তাই না? কোটেশন গুলো কি খুব বেশি এলোমেলো? হ্যাঁ, সিমিলার আছে কোশ্চেন ভিত্তিক। সিমিলার আছে স্যার। হ্যাঁ, সিমিলার আছে, তাহলে দুই একটা কোশ্চেন আসলে একটু বেশি বেশি হচ্ছে। ওই কোটেশন গুলো তোমায় করতে হবে কোশ্চেন ভিত্তিক মনে রাখতে হবে, এবং মাঝে মাঝে মাথায় মাথায় আওড়াতে হবে। মানে তোমাকে পড়াশোনাটাকে তোমার ভিতরে গ্রহণ করে নিতে হবে, মাথায় আওড়াতে হবে, মনে করতে হবে, মাঝে মাঝে লিখতে হবে, লিখে আবার একটু সাথে মিলাতে হবে। এবং যদি কোনো কোটেশনের মিনিং বুঝতে অসুবিধা হয়, সেটা তো আমরা যেহেতু এই যে টাইম দিচ্ছি, তাই না? টাইমের পর কিন্তু আমরা একটু আলোচনা করি, যে যেমন এখানে দিচ্ছি যে ব্রিফ, শর্ট এবং ব্রড গুলো পড়ে নিবা, 22 এপ্রিল পর্যন্ত টাইম দেওয়া আছে। তাহলে আগামী 22 এপ্রিলের পরে যখন আমরা এটা নিয়ে আলোচনা করব, তখন তোমাকে বলতে হবে স্যার এই মিনিংটা আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন। তাহলে তোমাকে আমি ওই সময় কোটেশনটা বুঝিয়ে মেমোরাইজ করা যায় কিভাবে সেটাও আমরা খেয়াল করব। অতএব মেমোরাইজ করতে হলে এখানে বুঝতে হবে আগে, বোঝার পরে মেমোরাইজ, কিন্তু না বুঝে মুখস্থ করলে মনে থাকবে না। এটা স্বাভাবিক। আর লিখতে হবে মাঝে মাঝে, কোটেশনগুলো একটু লিখতে হবে। যে যদি 5টা হয় আমি দেখি তো 2টা লিখতে পারি কিনা, দিয়ে নিজের মতো করে একটু খাতায় বসে বসে লিখতে হবে। এই, আর এখন যেহেতু মোবাইল ফোন এটা সেটা মিলে অনেক কিছু আছে, অনেক ডিভাইস আছে, তাই না? সেই ডিভাইসগুলোকে ব্যবহার করে আমরা আমাদের মানে কাজে লাগাতে পারি। এই জায়গাগুলো একটু খেয়াল করো, শুধু যেন আমাদের সময় নষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। এই ফেসবুক ইউটিউব ব্যবহার করে কেউ ইনকাম করতেছে, আবার এই ফেসবুক ইউটিউব ব্যবহার করে অধিকাংশ কি করতেছে, তাদের সময় নষ্ট করতেছে। তাহলে আমরা কি এটাকে সময় নষ্ট করতেছি নাকি আমাদের উপকারী কাজে লাগাচ্ছি, সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ, এখন তুমি এটা কি পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগিয়ে সুবিধা নিচ্ছ, নাকি তুমি জাস্ট অপব্যয় করতেছো, সময় নষ্ট করতেছো? হ্যাঁ। আর আবারও একটু তোমাদেরকে সাবধান করে দিব, দয়া করে তোমাদেরকে বলতেছি, যেহেতু আমার কাছে পড়তেছই, তাহলে নিশ্চয়ই বিশ্বাস নিয়ে পড়তেছো নাকি, নাকি সন্দেহ আছে কোনো কিছুতে? হ্যাঁ, তাহলে না বিশ্বাস, স্যার। হ্যাঁ, বিশ্বাস নিয়ে যখন পড়তেছো তখন দয়া করে এদিক ওদিক আর তাকাতাকি করবা না। আমি যা বলবো একটু বিশ্বাস রেখে তাই পড়বা, আর কোনো কিছুর দরকার নেই। অনেকে আছে দেখাচ্ছে আমার নোটগুলো একটু কঠিন হয়, একটু বড় হয়, একটু কোটেশন বেশি থাকে, এই কারণে দেখাচ্ছে এদিক ওদিক ঢু মেরে বেড়াবা।
কেউ দেখা যাচ্ছে বাংলা ট্রান্সলেশন সহ কিনবা, ঠিক আছে। তো কেউ হয়তো দেখা যাচ্ছে শুধু সামারি যুক্ত করা আনসারই তোমরা গ্রহণ করবে, যেটা ছোট ছোট করে দেওয়া আছে। ভাববা যে পরীক্ষায় তো লিখে আসি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন কোশ্চেন কমন পাইলেও কিন্তু তুমি ভালো রেজাল্ট করবে না, কারণ কোশ্চেনের আনসার গুলোকে ঠিক মতো উপস্থাপন করতে হবে। আর আবারও বলছি, কোশ্চেনের আনসার সেটা কম্পারেটিভলি ভালো হয় নাকি মন্দ হয় সেটা বোঝা যায়। এটার কোনো স্ট্যান্ডার্ড নেই যে 50 লাইন লিখলে ভালো হবে নাকি 100 লাইন লিখলে ভালো হবে, 5টা কোটেশন দিলে ভালো হবে নাকি 7টা কোটেশন দিলে ভালো হবে, এরকম কোনো স্ট্যান্ডার্ড নেই। তুমি তোমার যোগ্যতা অনুসারে যতখানি ভালো লিখবা ততখানি মার্ক তুমি পাবা, এটা সেই এক্সামিনারের উপর ডিপেন্ড করবে। বুঝতে পেরেছো? তো সেই হিসাবে তুমি নিজেকে কতটুকু তৈরি করতে পারছো, কতটুকু ভালোভাবে উপস্থাপন করতে পারছো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অন্য কিছু এখানে আর এদিক ওদিক করবা না, আর সময় নষ্ট করে এদিক ওদিক যাওয়ার দরকারও নাই, ঢু মারারও দরকার নেই। জাস্ট প্রশ্ন পড়াশোনা করো, আমি যা কিছু দিচ্ছি এখানে গুছিয়েই দিচ্ছি, আর অন্য কিছুর প্রয়োজনও নাই। তুমি বই না কিনলেও তোমার পড়াশোনা এখন হয়ে যাবে, এখন বই কেনাটা খুব জরুরি না। এখন যদি তোমার তোমার যদি হাজারো প্রবলেম থাকে তাহলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার টাকারও প্রবলেম আছে, তোমার চোখেরও প্রবলেম আছে, তাহলে তো কিছু করার নেই, তাই না? এখন পিডিএফ কি সব পাওয়া যায় না? সবকিছু তো এখন পিডিএফই পাওয়া যায় নাকি? হ্যাঁ, বলো। এখন তো সবকিছু পিডিএফ পাওয়া যায়, আর আমি তো মোটামুটি সবকিছুর পিডিএফ মিলাই দিয়েই দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিনা? তাহলে বই না কিনলেও তো, বই কি কোনো অজুহাত এখন পড়াশোনা করাটা? বলো, যে স্যার বই নাই তাই পড়তে পারতেছি না। হ্যাঁ? এখন বই কিন্তু কোনো অজুহাত না, অজুহাতটা তুমি নিজে। হ্যাঁ। আর অনেকে, স্যার এই সমস্যার জন্য ওই সমস্যার জন্য, আমি কিন্তু বেশি অজুহাত গ্রহণ করব না, এটা খেয়াল রেখো। তোমার সাথে আমার পড়াশোনার সাথে সম্পর্ক, তোমার কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে গিয়ে আমার পড়াশোনা হাত টানতে গেলে হবে না, ঠিক আছে? আচ্ছা, একটু মিউট রাখো, আনমিউট করা আছে কারো? হুম। তো যাই হোক, আর কথা বলবো না, তোমাদের একটু সময় দিলাম। তো আগামী ক্লাস থেকে আমরা ফ্রান্সিস বেকনের এসে পড়া শুরু করব। আর এই অরণ্যক দিয়ে যে পড়াগুলো দিলাম সেটা তোমরা একটু পড়ে নিও, মনে থাকবে? হুম। জি স্যার, স্যার কোন নিচেটা শুরু করবেন স্যার আগামী ক্লাসে? এই যেখানে লিখে দিয়েছি, এই যেখানে লিখে দিয়েছি, ফ্রান্সিস বেকনের যে প্রথম এসেটা আছে আমাদের সিলেবাস অনুসারে সেটা দিয়ে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে নিই। আরেকটা বিষয় হলো, তোমাদের যেহেতু একটু মেসেজে বলি না হয় তোমরা আবার সব এলোমেলো করে ফেলো। তোমাদের তৃতীয় মাসের ফিটা দেওয়ার কথা ছিল হচ্ছে কত তারিখে? 22 তারিখ, বলো। ধরো আমি একটু দেখি। হ্যাঁ, তোমাদের 22 এপ্রিল পর্যন্ত তৃতীয় মাসের ফি প্রদান করার কথা বলা ছিল, তা আশা করি তোমরা দিয়েছো। তো আজকে যেহেতু আমাদের ক্লাসটা হলো, আগামীকাল রাত, আগামীকাল সন্ধ্যার দিকে যথারীতি আমাদের নিয়ম অনুসারে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দেওয়া হবে সবাইকেই। তোমরা যারা ফি দিবা তারা অবশ্যই আমি যে মেসেজ লিখে দিব মেসেঞ্জার গ্রুপে, সেই অনুসারে মেসেজ লিখে তোমরা আমাকে মেসেজ দিবা, আমি আবার গুগল ক্লাসরুম কোড তোমাদের শেয়ার করব, যা যা দিয়ে তোমরা পুনরায় যুক্ত হতে পারবে। কারণ এখানে অনেক ইরেগুলার থাকবে যাদেরকে আমাকে স্ক্যান করতে হবে, আবার এই ফিল্টারিং করার মাধ্যমে আমাকে তাদেরকে বাদ দিতে হবে। যে অনেকেই আছো যারা জাস্ট আবেগে যুক্ত হয়েছো, মনে করেছো মিরল স্যারের কাছে গেলে কোনো ফু দিয়ে দিবে বা মাদুলি টাদুলি দিয়ে দিবে, এ দিয়ে পড়াশোনাটা খুব জোশলে হয়ে যাবে। হ্যাঁ, এরকম কিছুই আমার কাছে নেই, বরং আমার কাছে উন্নত থেকে পড়াটা অনেক কঠিন। তাই তো আমি একটু জটিল করে পড়াই, আমি একটু বেশিই পড়াই, ঠিক আছে? তো এই জন্য জাদুবিদ্যা আমার কাছে নেই। তো এরকম অনেকে যারা জাদুবিদ্যা মনে করে এসেছিল তারা তো আবার যেহেতু লিভ নিবা, তো তাদেরকে আমার ফিল্টার করতে হবে, ফিল্টার করার জন্য এই প্রক্রিয়া আমাকে প্রতি মাসেই রিমুভ করতে হয়। তো আশা করি এটা কাউকে ইচ্ছা করে রিমুভ করা হচ্ছে না, এটা একটা সিস্টেম। তোমরা আবার কোড দিবা, আমি কি করব? তো তোমরা মেসেজ দিবা, ফি দিয়েছো কি দিয়েছো না সেটা জানাবা, বা অ্যাক্টিভ আছো কি না আছো জানাবা, আমি তোমাকে কোড দিয়ে দিব, তোমরা যুক্ত হয়ে যাবা। আর যারা কোড চাইবা না বা মেসেজ দিবা না, ধরে নিব যে তোমরা পড়তে আগ্রহী না বা তোমরা ইন্টারেস্টেড না, তার জন্য পরবর্তী আরো 2-1 দিন পরে তোমাদের গ্রুপ থেকে, মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হবে। এই হচ্ছে ব্যাপার। অনেকে তোমরা আবার জানতে চাও, স্যার এরকম করলেন কেন, আমাকে রিমুভ করা হলো কেন? এটা প্রত্যেক মাসেই করা হয়, এটা কাউকে রাগ করে না, কাউকে ঝাল করেও না, এটা জাস্ট ফিল্টার করার জন্য এই কাজটা করা হয়। কি সবাই বুঝতে পেরেছো? অনেকে তোমাদের এটা নিয়ে শঙ্কা থাকে। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আমি
আচ্ছা, আগে কি কোনো কোশ্চেন আনসার শেয়ার করতে বাকি আছে যেগুলো পড়ানো হয়েছে? জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, বাকি আছে? ওকে, সবগুলো দিয়ে একটা করে পড়ানো হয়। আচ্ছা, তো ঠিক আছে, হয়তো বা নাই বাকি। তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো।